সো আমি জাস্ট একটু বলি আমার নাম জনি কুমার গুপ্ত, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস একটু পরিচয় হয়নি। আমি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের অ্যাজ এ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে আছি। আমি আইসিবি ফ্যাকাল্টি মেম্বার সিন্স 2011 থেকে। আমি ভ্যাট পড়াই আর কি, নলেজ লেভেল এবং অ্যাপ্লিকেশন লেভেলে, যেটা কিনা এখন সার্টিফিকেট লেভেল এবং প্রফেশনাল লেভেল হয়েছে। তো আমরা চেষ্টা করব আপনাদের সাথে যতটুকু পারি, আমার যতটুকু নলেজ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে। এবং সার্টিফিকেট লেভেল থেকে প্রফেশনাল লেভেলটা অনেক টাফ, এবং দেখা যাবে যে অনেক ক্ষেত্রে আপনারাও আমাদের থেকে বা আমার থেকে বেশি জানেন, যেহেতু আপনারা প্র্যাকটিক্যালি অনেক জায়গায় কাজ করেন। সো বেসিক্যালি এটা কোনো ক্লাস না, এটা হলো নলেজ শেয়ারিং আর কি। হ্যাঁ, মানে ডিসকাস। এমন হতে পারে যে আমি সবকিছু জানবো, এটাই অস্বাভাবিক। যদি আমার কোনো কিছুতে দেখা যায় যে না, আমরা সেটা না জানি, সেটা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করে সেটা সলভ করার চেষ্টা করবো। এটা একটা মোটামুটি একটা গাইডলাইন যে আমরা আমাদের ক্লাসগুলো, আমরা রেজিস্ট্রেশন, তারপরে ইম্পোজিশন অফ ভ্যাট, গুডস এবং সার্ভিসের উপরে, ইনপুট ট্যাক্স ক্রেডিট, ম্যানার অফ কালেকশন অফ ভ্যাট, আমরা এই চ্যাপ্টারগুলো কভার করব। উইথ হোল্ডিং ভিডিএস, নেট পেয়েবল অফ ভ্যাট, ক্যারি ফরওয়ার্ড আর নেগেটিভ ব্যালেন্স, চেঞ্জেস অফ ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট এবারে যেটা আসছে, এবং বিভিন্ন মডেল কোশ্চেন্স এবং লাস্ট ইয়ারের কোশ্চেন সলিউশন গুলো করবো। এর সাথে হয়তোবা আরো কিছু কেস স্টাডি থাকবে, সেটা আমি হয়তোবা পরে আপনাদের সাথে, ভ্যাট অডিট কিভাবে হয়, তারপরে ভ্যাটের যে বিভিন্ন অডিটের অথরিটি আছে তাদের কি আছে, মানে যে যে টাইপের কোশ্চেন গুলো হয়তো আপনাদের আসতে পারে একটু ক্রিটিক্যাল নেচারে, ওগুলো আমরা আলোচনা করবো। হ্যাঁ, এখন আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে বলবেন। আমি চেষ্টা করব সেটা সলভ করার জন্য। এবং সেটা আমরা চেষ্টা করব ক্লাস থেকেই আমরা যেন পুরো ক্লিয়ার আইডিয়া নিয়ে তারপরে যেন আমরা যেতে পারি। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে ভ্যাট অ্যাক্ট 1991, সেটা যে আমাদের ইমপ্লিমেন্ট হলো, সেটা 1991 থেকে 2012 এর যে ভ্যাট অ্যাক্ট এসছে, এর পিছনে রিজন গুলো কি? রিজন গুলোর ভিতরে প্রথমতই আপনারা এটা সবাই জানেন যে ভ্যাট অ্যাক্ট 1991 আগে যেটা ছিল সেটা 1991 সালের আইন। সো দ্যাট ইজ অলমোস্ট আপনার 30 বছরের পুরনো। তো সেক্ষেত্রে এটা নিয়ে অনেকদিন ধরে কথা চলছে, এবং বর্তমান যে বিজনেস প্রেক্ষাপট সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। 1991 সালের ভার্চুয়াল ওয়ার্ল্ড ছিল না, ই ভ্যালি ছিল না, বা এই ই কমার্স ছিল না, বা গুগল ছিল না, অথবা আপনার ফেসবুক ছিল না। তো সেই সময়কার যে আইন এবং বর্তমান যে ভার্চুয়াল প্ল্যাটফর্ম, অথবা এই যে আপনার আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সনের থ্রুতে যে বিভিন্ন কাজগুলো হচ্ছে, এইটার যে ব্যাপ্তি হয়েছে, এগুলোকে চিন্তা করে মাথায় রেখে আর কি এই নতুন আইনটাকে করা হয়েছে। ইন্টারেস্টিংলি আপনার ভ্যাটটা হচ্ছিল আমাদের হাইয়েস্ট রেভিনিউ কন্ট্রিবিউটর ইন এনবিআর। মোস্ট প্রবাবলি আমি যদি ভুল না হয়ে থাকে, অ্যারাউন্ড 37% ভ্যাট থেকে আসে। যেটা কিনা আমরা যদি অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কথা চিন্তা করি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনার আসে ভ্যাট থেকে আসে অলমোস্ট আপনার কম, কিন্তু ইনডিরেক্ট, যেহেতু ভ্যাটটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, আপনার ডিরেক্ট ট্যাক্স যেটা আছে সেখান থেকে বা ইনকাম ট্যাক্স থেকে বেশি টাকা আসে। কিন্তু বাংলাদেশে আপনারা সবাই জানেন যে এখানে কি হয়, সেই জন্য আপনার ধনী গরিব নির্বিশেষে সবাই ভ্যাটটা দিতে হয়, যেহেতু ভ্যাটটা ফাঁকি ডিফিকাল্ট। বা ট্যাক্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 100 কোটি টাকা রেভিনিউ, অথচ আপনার ট্যাক্স হচ্ছে হলো অথবা 5 লাখ টাকা বা 10 লাখ টাকা, অথবা লস। কিন্তু ভ্যাটের ক্ষেত্রে তো ওই 100 কোটি টাকার উপরে ভ্যাট দিতে হচ্ছে। যার ধরুন আর কি ভ্যাটটা ফাঁকি দেওয়ার স্কোপটা একটু কম। এই জন্য এখান থেকে ভ্যাটটা গভর্নমেন্টের সোর্স অফ রেভিনিউটা বেশি, যদিও এটা আদার ওয়ে অ্যারাউন্ড হওয়ার কথা আর কি। তো যাই হোক, গভর্নমেন্ট বেশ কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে বা নিয়েছে, যেমন এনআইডির সাথে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টকে ট্যাগ করা হচ্ছে, এনআইডি দিয়ে সবকিছু ট্যাগ করা হচ্ছে। সো আমরা আশা করতে পারি যে আগামী 5 বছর পর, এখন যে মানুষের 4টা 5টা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, অথচ ট্যাক্সে একটা অ্যাকাউন্টের ইনফরমেশন দেওয়া থাকে, বা আপনি অনেক কিছু করছেন যেটা এখানে নেই, সেটা আর ওই সুযোগটা থাকবে না, সেটা কমে আসবে আর কি। তখন হয়তো বা গভর্নমেন্টের
ট্যাক্স কালেকশন পার্টটা বাড়বে আর কি। আপনাদের কি ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে? আমি কি আমার এন্ড থেকে কি ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে কিবরিয়া? স্যার কোন একজন স্যার ক্লাস নিচ্ছে এটা শোনা যাচ্ছে আর কি, এখন কারেন্ট থেকে হচ্ছে ঠিক বুঝতে পারছি না স্যার। আমার এন্ডে আচ্ছা, তাহলে আমাকে অ্যালাউ করেন, আমি তাহলে আমার এসিটা থেকে আমি দরজাটা বন্ধ করে দিই। অ্যালাউ মি 1 মিনিট। এখন কি শব্দ হচ্ছে? না স্যার, নো ক্লিয়ার স্যার। ক্লিয়ার। থ্যাংক ইউ। মেবি আমার এন্ড থেকে হচ্ছিল আর কি। আমার বাসাটা দোতলায় তো একদম রাস্তার সাথে, যার জন্য হয়তো বা নয়েজটা একটু বেশি শোনা যায়। সরি। সো আমি যেটা বলছিলাম, তারপরে ছিল ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস। আপনার আগের যে ভ্যাট একটা ছিল সেটা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসের সাথে যায় না, যার দরুন আর কি 2012 সালের এই ভ্যাট। হ্যাঁ, পলাশ বলেন। শামসু কিছু বলবেন? আপনি হ্যান্ড রেজ করেছেন। সাউন্ডটা মনে ওনার থেকে হচ্ছে। শামসু আপনি কিছু বলবেন? স্যার ভুলে চাপ পড়ছে মনে হয় স্যার, আপনি কন্টিনিউ করেন। স্যার ওনার মাউথই বন্ধ করে, উনি বলতেও তো পারবে না ঘুম থেকে। আমি একটু ক্লাসে আছি, আপনাকে ক্লাস শেষ করে কল ব্যাক করি। আমার 10:15 শেষ হবে, আমি তারপর আপনাকে কল ব্যাক করবো আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সরি ফর দি ইন্টারাপশন। সো ইজি ডুইং অফ বিজনেস বলতে যেটা, আমার কথা শোনা যায়? জি স্যার, শুনতে পাচ্ছি। সরি। ইজি ডুইং অফ বিজনেস বলতে যেটা বোঝাচ্ছে যে আপনার, সরি, আমি ছিলাম হলো ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস অনুযায়ী। যে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস অনুযায়ী এই আইনটা মোস্ট প্রবলি আয়ারল্যান্ডের আইনকে কপি করে এটা করা হয়েছে আর কি। হ্যাঁ, আপনারা সবাই তো জানেন যে ভ্যাট অ্যাক্ট 1991 1954 সালে প্রথম ফ্রান্সে আর কি এটা হয়। তারপরে ফ্রান্স থেকে বাকি অন্যান্য দেশের পরবর্তীতে ইমপ্লিমেন্ট হয় এবং আমরা 1991 সালে এটাকে ইমপ্লিমেন্ট করি। বাট পরবর্তীতে আমি যেটা একটু আগে বলছিলাম যে বিভিন্ন কারণে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যখন দেখা গেল যে না, এটা আপ টু দ্য মার্ক না, তখন এটা আইএমএফ এবং আপনার আইএফসি বিভিন্ন জায়গা থেকে ওনারা অনেক প্রেশারাইজ করা হলো। করার পরে এনবিআর এটাকে নিতে অলমোস্ট বাধ্য হয়েছে, যার দরুন আর কি এটা 2012 সালে যদিও আইন এসে তো 2019 সালে এটা ইমপ্লিমেন্ট হয়েছে। তারপর আসলে মূল যে আইনটা আসলে সেটা আর নেই, সেটাকে অনেকটা ডিস্ট্রয়েড হয়ে গেছে। আপনার এটাকে যেটা করা হয়েছে আপনারা তো জানেন যে স্ট্যান্ডার্ড রেট 15% ছিল, যেটা গভর্নমেন্টের অবজেক্টিভ ছিল যে দ্য ভ্যাট রেট শুড বি 15% and everybody will be eligible to take the VAT rebate। কিন্তু সেখান থেকে গভর্নমেন্ট সরে আসতে বাধ্য হয়েছে বিভিন্ন বিজনেস এন্টারপ্রেনারদের প্রেশারের কারণে। কারণ তারা ভ্যাট দিতে চায় না, তারা ভ্যাট ফাঁকি দিতে চায়। আর বেসিক্যালি ভ্যাটটা তো তারা দিচ্ছে না, ভ্যাটটা তো দেয় কনজিউমার, কিন্তু তারপরেও তারা এটা করবে না আর কি। হ্যাঁ, তারা দিবে না। এই যে রিলাক্টেন্ট একটা মাইন্ডসেট, এটা থেকে কিন্তু গভর্নমেন্ট যার জন্য বাধ্য হয়ে ফর্মার ফাইন্যান্স মিনিস্টার কিন্তু অনেক চেষ্টা করেছেন, কিন্তু সেটা করতে পারেননি আর কি। হ্যাঁ, এরপরও এখনো পর্যন্ত অনেক ডিস্টরশন এখানে রয়ে গেছে। তো আমি জানি না এটা কবে নাগাদ হবে। যদি আমাদের দেশের এন্টারপ্রেনাররা বা বিজনেসম্যানরা যদি মনে করেন যে না, তারা আসলে দেশের ডেভেলপমেন্ট চায়, তাহলে মূল আইনটা যদি আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আসলে গভর্নমেন্টের রেভিনিউ পার্টটা অনেক বাড়বে এবং ট্রান্সপারেন্সিটা অনেক বাড়বে আর কি। হ্যাঁ,
সো উই হোপ ফর দ্য বেস্ট। আর একটা বিষয় হচ্ছিল পয়েন্ট নাম্বার 4 যেটা বলা হয়েছে যে ইজি অফ ডুইং বিজনেস। এটা যেটা হয়েছে যে আগের আইনের বেশ কিছু কমপ্লেক্সিটি ছিল। আপনার ভ্যাট অ্যাক্ট, আপনারা জানেন যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট ছিল আগে, ভিএটি অ্যাক্ট 1991। তো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে যদি আপনার পজিটিভ ব্যালেন্স না থাকে, আপনি হচ্ছে হলো গুডস আপনার এখান থেকে আরেক জায়গায় আপনি নিতে পারবেন না। এখন আর এটা নেই। অথবা আপনার মনে করেন যে প্রাইস ডিক্লারেশনের যে একটা জটিলতা ছিল, এটা অ্যাপ্রুভাল নিয়ে তারপরে করতে হতো, সেইগুলো এখন আর নেই। এই যে বিভিন্ন বেনিফিট গুলো এখন হচ্ছে, এইটা আর কি অনেক হেল্প করতেছে আর কি। হ্যাঁ, একটা মিনিট। এরপরে যে এটা অলরেডি আলোচনা হয়ে গেছে, সো এটা আমরা আলোচনা করবো না। গভর্নমেন্ট কেন এই জিনিসগুলোকে চেঞ্জ করলো? আপনারা দেখেন 1991 সালের যে আইন ছিল আর 2012 সালের যে আইন, যেটা 1 জুলাইতে ইমপ্লিমেন্ট করলো, সেখানে অনেক কিছুই গভর্নমেন্ট কপি পেস্ট করেছে। যেমন ভিডিএস এর বিষয়টা আছে, বা কিছু কিছু ক্ষেত্রে আপনার ওই ট্রাঙ্কেটের যে রেট গুলো আছে সেগুলোকে কপি পেস্ট করেছে। কারণ এত বেশি প্রেশার বিভিন্ন ইনস্টিটিউট থেকে, অথবা বিভিন্ন রকম, স্পেশালি আপনি যদি আপনার যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বলেন, যে বিভিন্ন কনজিউমার ইন্ডাস্ট্রি বলেন, তারা এত বেশি প্রেশারাইজ করেছে যে তারা গভর্নমেন্ট বাধ্য হয়েছে এটাকে চেঞ্জ করতে। কিন্তু আপনি দেখেন, আপনারা প্র্যাকটিক্যালি দেখেন, আপনি যদি বসুন্ধরা সিটিতে যান, যমুনা ফিউচার পার্কে যান, এইসব এক একজন দোকানদার হয়তোবা মাসে 1 কোটি 2 কোটি টাকাও পর্যন্ত তার সেল হয়। আর আমরা জানি যে টার্নওভার ট্যাক্সের লিমিটটা কত, যে আমাদের 50 লাখ টাকার উপরে হলে সে টার্নওভার ট্যাক্সের জন্য এলিজিবল হবে বছরে, আর 3 কোটি টাকার বেশি হলে সে ভ্যাটের জন্য এলিজিবল হবে। তারপরও তারা ভ্যাট দিবে না। আপনি একটা রেস্টুরেন্টে খেতে যাবেন, দেখা গেল বলা যায় রেস্টুরেন্টে অবশ্যই পজ মেশিন থাকতে হবে। তো ও করে কি, 100টা ট্রানজেকশনের ভিতরে 10টা ট্রানজেকশন সে করে হচ্ছিল পজ মেশিনের থ্রুতে, আর বাকি 90টা ট্রানজেকশন সে ক্যাশে নেয়। যখন ক্যাশে নিচ্ছে, আমি একজন ক্রেতা হিসেবে আমার জন্য তো লাভ, কারণ আমি ক্যাশে পে করছি, আমাকে ভ্যাটটা দিতে হচ্ছে না। কিন্তু ওর কাছে কিন্তু 100 টাকা পুরোটাই ব্ল্যাক মানি হয়ে যাচ্ছে, আর গভর্নমেন্টের টাকাটা পেল না। এই যে নানান রকম প্রবলেম গুলো ছিল, সেগুলোকে ট্রান্সপারেন্ট করার জন্য আর কি নতুন আইনটার প্রবর্তন হয়েছে। বাট স্টিল এটার পর্যন্ত থেকে আমরা এখন ওই পরিমাণ বেনিফিট পাচ্ছি না, অদূর ভবিষ্যতে হয়তো বা পাবো আর কি। এটার কিছু ফিচার্স আছে, ফিচার্স গুলোর ভিতরে এটা হচ্ছে অনলাইন বেস সিস্টেম। আপনারা হয়তো অনেকেই অনেক প্রতিষ্ঠানে কাজ করেন, আপনারা জানেন যে ভ্যাট রিটার্নটা এখন অনলাইনে দিতে হয়। সো ভ্যাটের যে অথরিটি আছে তাদের সাথে আমাদের যোগাযোগ কমে গিয়েছে। আপনি অনলাইনে রিটার্ন সাবমিট করবেন, 9.1 সাবমিট করবেন, সো আপনার ওখানে যেতে হবে না, আপনার ওর সাথে দেখাও করতে হবে না, ওকে প্রত্যেক মাসে মাসে যে একটা টাকা দিতে হতো সেটাও দিতে হবে। কিন্তু আপনার এটা এবার যেটা হচ্ছে, আপনি যদি ভ্যাট রিবেট নিতে চান, তাহলে আপনাকে আবার হার্ড কপি অবশ্যই জমা দিতে হবে। এটা আবার তাদের একটা সিস্টেম আছে। যেমন আমরা এলটির আন্ডার রেজিস্টার্ড হওয়ার জন্য আমাদেরকে অনলাইন রিটার্ন তো জমা দিতেই হয়। ইন অ্যাডিশন টু দ্যাট আমাদেরকে প্রত্যেক মাসে মাসে আমাদেরকে হার্ড কপি রিটার্ন জমা দিতে হয় তাদের রিভিউ করার জন্য, যেহেতু আমরা রিবেট নিই। আমি একটু আগে বলছিলাম যে কারেন্ট অ্যাকাউন্ট যেটা আছে সেটা আমাদেরকে নতুন আইন অনুযায়ী কোনো কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করতে হয় না। আগের আইনে দুইজনে করবো, জি না কিছু যে বলছেন? অসুবিধা না, আমরা এটাকে বাদ দিয়ে দিই। আর আপাতত এটা দুই জিমে ছেলেদের সাপোর্ট দিই। জি কিছু বলছেন? মাসুদ রানা ভাই off করে দেন। মাসুদ জানে কিছু বলছেন, আমি তো দেখতে পাচ্ছি না এখানে কে কথা বলছে। মনে হয় উনি বাইরে আর কি। যাই হোক, স্যার রোল 14 মাসুদ, উনাকে একটু কাইন্ডলি আপনি আনমিউট করে দিলে হবে স্যার, এটা আপনার কাছে তো আপনি হোস্ট। আমি আসলে দেখতে পাচ্ছি না, তো আমি তো ভিডিওটা তো একদম মানে করে রেখেছি, আমি তো জাস্ট আমি ফোকাস করতেছি ইয়েতে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা যেটা বলছিলাম যে কারেন্ট অ্যাকাউন্ট, আগের আইন অনুযায়ী আপনারা তো জানেন না কারেন্ট অ্যাকাউন্টটা কি, কেউ বলতে পারবেন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টটা কি?
স্যার আগে একটা সময় ছিল যখন আগে টাকা পেড করে রাখতে হইতো, পরে সেল করতে হইতো। টাকা যদি না, আমার অ্যাকাউন্টে যদি টাকা না থাকতো তাহলে আমি সেল করতে পারতাম না। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট, আপনি ঠিক ঠিক বলেছেন। আগের যেটা নিয়ম ছিল যে আপনাকে কোনো প্রোডাক্ট সেল করতে হলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে পজিটিভ ব্যালেন্স থাকতে হবে। কথার কথা ধরেন যে আপনি কালকে 10 লাখ টাকার মাল বিক্রি করবেন, 10 লাখ টাকার মাল আপনার ফ্যাক্টরি থেকে বের করতে হলে আপনাকে 1.5 লক্ষ টাকা ভ্যাট পে করতে হবে। তাহলে এই ভ্যাটটা আপনার অ্যাকাউন্টে অবশ্যই ট্রেজারি ডিপোজিটে আপনার থাকতে হবে। গভর্নমেন্টের অ্যাকাউন্টে কখনো নেগেটিভ ব্যালেন্স থাকতে পারবে না। যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে তাহলেই কিনা আপনি মালটা গুদাম থেকে বা ফ্যাক্টরি থেকে বের করতে পারবেন। কিন্তু এখন নতুন আইন হচ্ছে বলেছে যে না, ইউ ডোন্ট নিড টু পে এনি মানি ইন অ্যাডভান্স আর কি। হ্যাঁ, আপনি যেটা করবেন যে আপনি প্রত্যেক মাসে হিসাব রাখবেন, হিসাব শেষে মাস শেষে যে পরিমাণ ভ্যাট হয় সেটা আপনি 15 তারিখের মধ্যে জমা দিবেন আর কি। হ্যাঁ, যে আগে হতো যে আমাকে আগে টাকাটা কালেক্ট করতে হতো বা অ্যারেঞ্জ করে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে জমা দিয়ে তারপর আমাকে মালটা বের করতে হতো। এখন আর সেটা করতে হবে না। এখন আমাকে আপনার আমি প্রত্যেক মাসে আমি সেল করব, সেল করার পরে মাস শেষে গিয়ে যা হবে আমি আউটপুট ভ্যাটের সাথে ইনপুট ভ্যাট মাইনাস করে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যোগ করে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মাইনাস করে যেটা নেট পেয়েবল হবে আমি সেই পরিমাণ টাকাই আমি জমা দিব। এরপর এছাড়াও আগে যেটা একটা নিয়ম ছিল যে আপনার সার্কেল অফিসে আপনি যত 6.3 চালান, যেটা ভ্যাট 11 ছিল আগে, সেটা আপনাকে সাবমিট করতে হতো উইদিন 5 ডেজ এর ভিতরে। এখন আর সেই নিয়মটা নেই। আপনাকে সার্কেল অফিসে কোনো ইনভয়েস সাবমিট করতে হবে না। আপনি সকল তথ্য এমন ভাবে রাখবেন যেমন টাকার উপরে লেখা থাকে চাইবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, তো আপনিও চাইবা মাত্র ভ্যাট অফিসকে দিতে বাধ্য থাকিবেন আর কি। তো আপনাকে এই 6.3 বা 6.6 যা কিছু থাকবে পুরো ফাইলটা আপনাকে মেনটেন করতে হবে। 6 ইয়ার্স এর ভিতরে যে কোনো সময় অডিট হবে, যখনই অডিটে তারা ডকুমেন্টস গুলো চাবে তখন আপনাদেরকে এই ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে এবং সেই অনুযায়ী তারা অডিট করবে। অডিট নিয়ে আমরা একটা ডিটেইল ক্লাস কি করব, যে অডিটটা কিভাবে হয়, অডিটের সময় কিভাবে তারা বুকস অফ অ্যাকাউন্ট চেক করে এবং অডিটের সময় তারা কিভাবে ফাইন্ডিংস বের করে, কিভাবে ডিমান্ড করে এবং কিভাবে আদায় করে, এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করবো। এরপরে ইনপুট ট্যাক্স ক্রেডিট শ্যাল বি অ্যাডজাস্টেড ইন রিটার্ন ফ্রম ভ্যাট 9.1। এটা হয়েছে যে আপনি যত ধরনের ইনপুট পারচেজ করছেন সেই পারচেজের উপরে যত পরিমাণ ইনপুট ভ্যাট আছে সেটা আপনি রিবেট নিবেন আর কি। হ্যাঁ, এটাই নিয়ম যে আপনার আউটপুট ভ্যাট মানে রেভিনিউর উপরে যদি ভ্যাট হয়, কথার কথা আপনার 500 টাকা রেভিনিউ, 500 টাকা রেভিনিউর উপর আপনার ভ্যাট আছে 75 টাকা, এটা হচ্ছে আপনার আউটপুট ভ্যাট। আর আপনার ইনপুট হলো কথার কথা 300 টাকা, 300 টাকার উপর আপনার ইনপুট ভ্যাট হচ্ছিল 45 টাকা। তাহলে এই আউটপুট ভ্যাটের সাথে ইনপুট ভ্যাট আপনি মাইনাস করে নেট ভ্যাটটা পরিশোধ করবেন। এটা আপনার এটা একটা আগের আইনে এই সুযোগটা ওইভাবে ছিল না। ইনক্রিজিং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট সেটা আপনি রিটার্নে জমা দেবেন। এখন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কি, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কি, আমাকে কি বলতে পারবেন যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কি বা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কি? স্যার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হলো আমি যত ভিডিএস কেটেছি আমার এন্ড থেকে এবং এটাই স্যার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ওকে, যেটা স্যার আমি ট্রেজারিতে জমা দিব এটাকে স্যার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বলে। আর স্যার আমি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা হলো আমি যেটা আমার ভ্যাটটা দিতে হইতো বাট আমি অ্যাকচুয়ালি কিছু আমি অ্যাডজাস্টমেন্ট হয়েছে, যেমন সেলস রিটার্ন হতে পারে, রিটার্ন হওয়ার কারণে আমার কিছু ভ্যাট কম দেওয়া লাগবে, তো স্যার এটা স্যার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আমরা দিতে পারি। আচ্ছা আমি আচ্ছা, বলবো জি জি প্লিজ। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হচ্ছে ভ্যাট পেয়েবল যে অ্যামাউন্টটা সেটা থেকে কিছু ভ্যাট আমি বাদ দিব। সেটা হচ্ছে কারণ আমি যদি এটি দিয়ে থাকি ইনপুট স্টেজে সেটা হতে পারে, অথবা আমি যদি পারচেজ প্রকিউরমেন্ট করার সময় যদি আমার কোনো ভ্যাট কেটে রাখে সাপ্লায়ার আমার কাছ থেকে সেটা আমি দেখাবো। এরকম কিছু যদি থেকে থাকে যে ভ্যাট আমি আগে দিয়ে দিয়েছি, এখন আমি আমার যে পেয়েবল অ্যামাউন্ট সেলস এর উপর পেয়েবল অ্যামাউন্ট হবে ভ্যাট সেটা থেকে বাদ যাবে। আর ইনক্রিজিং অ্যামাউন্ট হচ্ছে আমার ভ্যাট দেয়া লাগতো আমি দেই নাই, এরকম কিছু। স্যার ভ্যাট ইজ কাইন্ড অফ লায়াবিলিটি, এটা হচ্ছে গভর্নমেন্টের রেভিনিউর টাকা যেটা ইনডিরেক্টলি পে করা হয়, যেটার কারণে হচ্ছে যখন আমি কারো কাছ থেকে বিডিএস করিনি, ডিরেক্ট সোর্স করিনি, তখন আমার লায়াবিলিটিটা ইনক্রিজ করে।
তখন এটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে দিতে হয়। আর যখন ওই টাকাটা কারো কাছ থেকে যেটা ডিডাক্ট করে রাখা হলো তার রিটার্নে এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে দেখানো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে স্যার ক্রেডিট নোট এটা অ্যাড হবে স্যার, কোনো প্রাইম ঠিক পিরিয়ডে আছে। যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে সেটা অ্যাড হতে পারে, ঠিক অথবা আছে, হাউস। সেটা ঠিক আছে, আপনার কনসেপচুয়ালি ঠিক আছে। আমি একটু অ্যাড করি এটার সাথে, যে ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আগে কিন্তু এই শব্দগুলো ছিল না, এই নতুন আইনে এটাকে অ্যাড করা হয়েছে। উনি যেটা বললেন সেটা অ্যাবসলিউটলি রাইট, যে ফর এক্সাম্পল যে আমি যদি কোনো কিছু ডিডাক্ট করে থাকি অথবা আমার যদি কোনো লায়াবিলিটি থাকে, এটার জন্য যদি কোনো ইম্প্যাক্ট হয় সেটাকে বলা হচ্ছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এবং আমার কাছ থেকে যদি কোনো কিছু ডিডাক্ট করে রাখা হয়, হ্যাঁ, যেটা আমার জন্য ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্স, সেটা হচ্ছিল ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আমি যদি আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন আপনি কোনো জায়গায় কোনো একটা গুডস সাপ্লাই করেছেন, আপনার যাকে সাপ্লাই করেছেন সেটা উইথহোল্ডিং এন্টিটি, সে আপনাকে অ্যাট সোর্সে ভ্যাট কেটে রাখলো। এই যে অ্যাট সোর্সে ভ্যাট কেটে রাখলো, অথবা আপনি দেশের বাইরে থেকে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করেছেন, ইম্পোর্ট করার সময় আপনি 5% এটি দিয়েছেন, অ্যাডভান্স ট্যাক্স বা অ্যাডভান্স ভ্যাট যেটা বলা হয়। এই যে টাকাটা আপনি দিলেন, এটা আপনি অ্যাডজাস্ট করবেন, আপনি এটা আপনার ভ্যাট রিটার্নে আপনার ভ্যাট লায়াবিলিটির সাথে আপনি বা ভ্যাট পেয়েবলের সাথে আপনি অ্যাডজাস্ট করবেন, এটাকে বলা হয় ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আরো অনেকগুলো এক্সাম্পল আছে, আমি শুধু এইটা গিয়ে বলছি। আর ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে, ধরেন আপনি কারো কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনেছেন, কেনার পর যে অ্যাট সোর্সে আপনি যেহেতু উইথহোল্ডিং এন্টিটি, আপনাকে ডিডাকশন অ্যাট সোর্স করতে হবে, ম্যান্ডেটরিলি বলা আছে 39টা সার্ভিসের উপরে, এবং এটার জন্য একটা এসআরও আছে। এই যে অ্যাট সোর্সে ভ্যাট ডিডাক্ট করছেন, হ্যাঁ, অথবা আপনার এগেইনস্টে যদি কোনো পেনাল্টি হয়, কোনো ফাইন হয়, কোনো ইন্টারেস্ট চার্জ করা হয়, অথবা এই টাইপের আরো অনেক কিছু আছে, এই টাইপের যে এক্সপেন্স গুলো আছে সেগুলোর জন্য আপনাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। তাহলে আমরা কি দেখলাম, যে আমার একটা রিটার্নে 4 ধরনের ইস্যু থাকে, যেটা আগে ছিল না। একটা হলো আমার আউটপুট ভ্যাট, তারপর আমার হলো যেটা আমার রেভিনিউর উপরে হবে, তারপর আমার ইনপুট ভ্যাট ক্রেডিট, যেটা হলো আমি পারচেস করলে তার এগেইনস্টে যেটা আমি ভ্যাটটাকে রিবেট নিব। এরপর আমার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট থাকবে, সেটা আমি যোগ করব, লায়াবিলিটি বাড়বে, এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের জন্য আমার লায়াবিলিটি কমবে। এই 4টা মাইনাস প্লাস করে যেটা হবে সেটাই হচ্ছে আমার নেট ভ্যাট পেয়েবল। ইয়েস স্যার। এরপরে বলা হচ্ছে রিটার্ন ইজ অ্যান অ্যাপ্লিকেশন ফ্রম বোথ ফর রিফান্ড এন্ড ড্রব্যাক। এটা দ্বারা কি বোঝাচ্ছে, যে আপনি কোনো কারণে দেখা গেল যে এই মাসে আপনি কথার কথা 1 লাখ টাকার মাল সেল করেছেন, হ্যাঁ, এখন 1 লাখ টাকার মাল সেল করার পর আপনার ভ্যাট আসছে কত, 15,000 টাকা। মনোযোগ দিয়ে শুনেন কথাটা। এখন আপনার এই মাসে ইনপুটও আছে, আপনি ইনপুট করেন, কথার কথা আপনার 50,000 টাকার আপনার ইনপুট আছে, এবং তার উপরে 7,500 টাকা আপনি ভ্যাট রিবেট নিয়েছেন। তাহলে আপনার এখনো পর্যন্ত নেট ভ্যাট পেয়েবল হচ্ছে 7,500 টাকা। এই মাসে ধরেন আপনার বেশ কিছু কোনো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নাই, কিন্তু ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আছে, বা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অথবা আছে 1,000 টাকা, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আছে 10,000 টাকা। তাতে দেখা যাচ্ছে যে আপনার রিটার্নে আপনার একটা রিসিভেবল ক্রিয়েট হয়েছে, অথবা আপনি মনে করেন যে পরিমাণ টাকা ভ্যাট অ্যাট সোর্সে ডিডাক্ট করার কথা ছিল সে পরিমাণ টাকা ডিডাক্ট করতে পারছেন না, কারণ আপনার অলরেডি আউটপুট ভ্যাট, ইনপুট ভ্যাট বা আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্ট করার পর আপনার ওই পরিমাণ পেয়েবল নাই। তখন আপনি কি করবেন? এই জন্য এটা বলা হয়েছে যে রিটার্ন ইজ অ্যান অ্যাপ্লিকেশন ফ্রম বোথ ফর রিফান্ড এন্ড ড্রব্যাক। তার মানে ধরেন কোন একটা মাসে গিয়ে যদি আপনার অ্যাড সোর্সের ভ্যাটের পরিমাণ সমপরিমাণ টাকা আপনি জমা নাও দেন, যেটা আগের আইনে ছিল যে অ্যাড সোর্সটা কিন্তু আলাদাভাবে জমা দিতে হতো, এখন আপনি সেটা দিবেন না, আপনি নেট করে পেমেন্ট করবেন। সুতরাং যখন আপনি কাউকে সার্টিফিকেট ইস্যু করবেন 6.6, তখন আপনি কি মেনশন করবেন? আপনার তো অ্যাড সোর্সের আলাদা কোনো চালান নেই, এবং সেই চালানের ওই ফিগারও তো নাই, কারণ আপনি তো এটা আপনার রিটার্নে অ্যাডজাস্ট করেছেন। তখন আপনাকে রিটার্নকে আপনাকে রেফারেন্স হিসেবে দিতে হবে। আমি কি বুঝাইতে পেরেছি, নাকি আর একটু ক্লিয়ার করতে হবে এক্সাম্পল দিয়ে? ইয়েস স্যার। স্যার আরেকটু ক্লিয়ার করবেন প্লিজ।
এক্সাম্পল দিলে ভালো হতো স্যার। স্যার আবার ক্লিয়ার করুন স্যার। স্যার সাথে আরেকটা কোশ্চেন একটু করতে চাই যে আপনার রিটার্ন এবং ড্রব্যাক দুইটা আসলে সেম মানে মনে হচ্ছে আর কি। রিফান্ড এন্ড একটা ড্রব্যাক, রিফান্ড এবং ড্রব্যাকের মধ্যে পার্থক্য আছে, আমি এটাতে পরে আসতেছি। ড্রব্যাকটা হয় কখন, যে আপনি যদি এক্সপোর্ট করেন, এক্সপোর্টের এগেনস্টে আপনার ড্রব্যাকের তৈরি হয় আর কি। হ্যাঁ, ধরেন আপনি বাংলাদেশ থেকে কোনো কিছু এক্সপোর্ট করেছেন, এক্সপোর্ট করলে পরে কি হবে, আপনার এই এক্সপোর্টের এগেনস্টে আপনাকে ভ্যাট, তো আপনার আউটপুট ভ্যাট নাই, আপনার জিরো রেটেড। তাহলে সেক্ষেত্রে আপনি তো যে ইনপুটের উপর যে ভ্যাটটা দিয়েছেন সেটা আপনাকে ফেরত নিতে পারবেন বা নিবেন, এটাকে বলা হয় ডিউটি ড্রব্যাক। ক্লিয়ার স্যার। আচ্ছা, আমি এখন এক্সেলটা দেখা যাইতো না? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ধরেন আমার রেভিনিউ 1 লক্ষ টাকা, ভ্যাটের রেট 15%, আমার আউটপুট ভ্যাট হচ্ছিল, আমি এখানে রেভিনিউ অবলিক আউটপুট ভ্যাট করলাম, এটা হচ্ছে আমার আউটপুট ভ্যাট। এরপরে ইনপুট ভ্যাট অবলিক পারচেজ, আপনারা সবাই জানেন আর কি। হ্যাঁ, পারচেজ করলেন, কথার কথা আপনি এই প্রোডাক্টটা সেল করার জন্য আপনি 70,000 টাকার প্রোডাক্ট কিনেছেন। এরপর আপনার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ধরেন আপনি অ্যাড সোর্সে ভ্যাট কেটেছেন আরো 5,000 টাকা, ধরে নিলাম এটারও 15%, হাইপোথেটিক্যাল, অথবা 7.5% প্রকিউরমেন্ট প্রোভাইডার ধরে নিলাম। তাহলে এটার বেস ভ্যালু হবে এইটা। এরপরে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ধরেন এই মাসে আপনার 80 বা আপনার হচ্ছে হলো অ্যাড সোর্স আপনার কাছ থেকে কেটে রেখেছে, এরকম আরো টাকা আছে, ধরে নিলাম 15,000 টাকা। তাহলে কি দাঁড়ালো, সুতরাং তাহলে আমার এই 15,000 টাকার সাথে আমি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যোগ করব, করে আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট মাইনাস করব, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মাইনাস করব। তাহলে কি হলো, 5,500 টাকা আমার এখনো ভ্যাট রিসিভেবল, অথবা রিসিভেবল বলতে পারেন, অথবা অ্যাডজাস্টেবল, হোয়াটএভার। এটা আমি গভর্নমেন্টের কাছে পাই, এই হচ্ছে আমার কারেন্ট সিনারিও। এখন এইরকম সিনারিও যখন হবে, আপনি কি তখন এই ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের 5,000 টাকা আপনি জমা দিবেন? কারণ আপনার রিটার্নে বলা আছে যে আপনি রিটার্নের থ্রুতে সবকিছু অ্যাডজাস্ট করবেন। তো তখন আপনি কি করলেন, ধরেন এই 5,000 টাকাটা জমা দিলেন না, কথার কথা, তাহলে কি দাঁড়ালো, আপনি 10,500 টাকা এখন আপনার রিসিভেবল, আপনার নেট রিসিভেবল 5,500, বাট আপনার ওইটা বাদ দিলে আপনার 10,500 হয়। তাহলে আগের আইনে কি করতাম আমরা, আগের আইনে আমাদের এই ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যে ফিগারটা বলতেছি, এটা তো আমাকে একটা সেপারেট চালান করতে হতো, করে আমি এটা দেখাইতাম, এবং আমি যখন 6.6 চালান ইস্যু করি তখন আমাকে বলে দিতে হয় চালান নাম্বার কত, কোন চালানে কত তারিখে কত টাকা দিয়েছি, তার মধ্যে এক্স এর টাকা কত, ওয়াই এর টাকা কত। কিন্তু আপনি যখন এইভাবে একটা রিটার্ন জমা দিবেন এবং নেট ভ্যাট পরিশোধ করবেন, বা আমি এখানে ধরে নিলাম যে এখানে 7,500 টাকা ধরে নিলাম, এত বেশি না, তাহলে আপনি নেট ভ্যাট দিচ্ছেন 2,000 টাকা, তাহলে আপনি গভর্নমেন্টের এক্সচেকারে আলটিমেটলি ভ্যাট দিচ্ছেন 2,000 টাকা। তো গভর্নমেন্টকে যখন আপনি 2,000 টাকা দিচ্ছেন, তো তখন যাদের কাছ থেকে আপনি অ্যাড সোর্সে ভ্যাট কেটেছেন তারা তো বলতেই পারে যে আপনি তো 5,000 টাকা আমার ভ্যাট আছে, কিন্তু আপনি তো ওটা দেননি, আপনি তো ভ্যাট দিয়েছেন 2,000 টাকা, এর মধ্যে আমার ভ্যাট কোথায় আছে, আমি কিভাবে পাবো? এই জন্যই
এই যে একটু আগে যে বললাম যে রিটার্নটাও উইল বি ট্রিটেড অ্যাজ এ আপনার জন্য একটা সার্টিফিকেট হিসেবে, যে ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠান তার টোটাল যা ভ্যাট আছে সেই ভ্যাটটা টোটাল সে অ্যাডজাস্ট করেছে থ্রু রিটার্ন, এবং থ্রু রিটার্নে সবকিছু অ্যাডজাস্ট করার পর যে নেট পেয়েবল যেটা আছে সেই টাকাটাই সে শোধ করবে বা করেছে। সুতরাং এইটার থ্রুতে যে অ্যাডজাস্ট হয়েছে এই কথাটাই এখানে বলা হয়েছে আর কি। হ্যাঁ, আমি যদি আবার এখানে যাই, আপনারা কি এখন ক্লিয়ার হয়েছেন? স্যার এখানে এসআরও 240 অনুসারে স্যার ডিডাকশনের পরবর্তী 15 দিনের মধ্যে এটা ডিপোজিট করা লাগবে এবং গভর্নমেন্ট এক্সচেকারে থ্রু চালানের মাধ্যমে। সেক্ষেত্রে স্যার এইটা ইমপ্লিমেন্ট আসলে কারেন্ট প্র্যাকটিসে হচ্ছে না, যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কি আপনি 2021 সালের ফাইন্যান্স অ্যাক্ট অনুযায়ী বলছেন? জি স্যার। হ্যাঁ, এখানে স্যার হচ্ছে এটা অ্যাডজাস্ট করার সুযোগ নাই স্যার। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যেটা হচ্ছে আমি ভিডিএস করতেছি সেটা স্যার হচ্ছে অ্যাডজাস্ট করার সুযোগ নাই এসআরও 240 অনুসারে। এসআরও 240 এটা 29 জুন 2021 আসছে। দেখি পরবর্তী মাসে রিটার্নের সাথে ওই কারেন্ট ইয়ারের যে প্যাকেজ আছে সেটা এখানে বলা আছে স্যার ডিডাকশনের পরবর্তী 15 দিনের মধ্যে এটা হচ্ছে ডিপোজিট করা লাগবে, তার 3 দিনের মধ্যে 6.6 দিতে হবে। জি স্যার। এসআরও 240 আমি পেয়েছি। আচ্ছা দাঁড়ান, তাহলে এটা তো এবারে চেঞ্জ। এসআরও 240 কি দেখা যাচ্ছে? কোন ক্লাসে বলা আছে কোন তো নাই? স্যার একটু নিচে নামেন স্যার। স্যার নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে 15% হারে মূসক জমা প্রদান করিয়া ট্রেজারি চালানের অনুলিপি ব্যাংকে প্রদান করিলে ব্যাংক, এটা তো অন্য জিনিস। যোগানদার স্যার উৎসে কর্তনকারী করণীয়তে আছে স্যার। উৎসে কর্তনকারী কত নম্বর ক্লজ? 4 এ স্যার 6 মেবি স্যার 6। উৎসে মূসক কর্তনকারীর করণীয়, সরবরাহকারী কর চালানপত্র 6.3 জারি না করিলে উৎসে কর কর্তনকারী সত্তা সরবরাহকারীর নিকট হইতে কোনো সরবরাহ গ্রহণ করিতে করিবে না এবং সরবরাহকারী উক্ত সরবরাহের বিপরীতে কোনো মূল্য পরিশোধ করিবে না। এটা তো আসলে এটাও একটা, আমি আসতেছি ওটাতে, কিন্তু এটাও কিন্তু একটা আইনের ব্যত্যয়। আপনার 70% ক্ষেত্রে বা 60% ক্ষেত্রে হয়তো এটা হচ্ছে, বাকি 40% ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না। কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের টোটাল ভ্যাট চেইনের ভিতরে 30 to 40% লোক কিন্তু এখনো রেজিস্টার্ড না। আমরা কিন্তু অলরেডি তাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছি বা গুডস নিচ্ছি এবং তাদের কোনো ভ্যাট রেজিস্ট্রেশন হয়, কিন্তু তারপরে কিন্তু আমাদেরকে নিতে হচ্ছে। তো এইটাও যদিও আইনে বলা আছে, আইনের কিন্তু এই ইমপ্লিকেশনটা হচ্ছে না। এরপরে আসি, উৎসে মূসক কর্তনকারী সত্তা ও সরবরাহ গ্রহীতা নিবন্ধিত হইলে পণ পরিশোধের 15 দিনের মধ্যে উৎসে কর্তৃত মূসক নির্ধারিত অর্থনৈতিক কোডে সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করিবেন। উৎসে কর্তৃত মূসক সংশ্লিষ্ট কর মেয়াদে দাখিল পত্রে বৃদ্ধিকারী সমন্বয় করিবেন এবং নিট প্রদেয় করের বিপরীতে ট্রেজারি চালানের মাধ্যমে জমাকৃত উৎসে কর্তৃত মূসক সমন্বয় পূর্বক অবশিষ্ট অর্থ যদি থাকে নির্ধারিত অর্থনৈতিক কোডে সরকার। আচ্ছা, খ নাম্বার তাহলে কি বললো দেখেন, উৎসে কর্তৃত মূসক সংশ্লিষ্ট কর মেয়াদের দাখিল পত্রে বৃদ্ধিকারী সমন্বয় করিবেন এবং নিট প্রদেয় করের বিপরীতে আমার যে নেট ট্যাক্স পেয়েবল আসবে ট্রেজারি চালানের মাধ্যমে জমাকৃত উৎসে কর্তৃত মূসক সমন্বয় পূর্বক অবশিষ্ট যদি থাকে নির্ধারিত অর্থনৈতিক কোডে সরকারি কোষাগারে জমা দিবেন। আচ্ছা বুঝলাম, আপনি যেটা বলছেন সেটাই তো এটা। হ্যাঁ আমি তো এটা বলতেছি, আবার এখানে আরো যেটা বলতেছে, উৎসে কর্তৃত মূসক দফা ক অনুযায়ী জমা প্রদান পূর্বক 3 কার্য দিবসের মধ্যে 6.63 পোস্টে উৎসে কর কর্তন সনদপত্র ইস্যু করিয়া ওয়ার মূল কপি ও ট্রেজারি চালানের মূল কপি সংশ্লিষ্ট মূসক সার্কুলার দাখিল করবেন। একটি অনুলিপি সরবরাহকে প্রদান করবেন এবং একটি অনুলিপি 5 বছর পর্যন্ত সংরক্ষণ করবেন। আচ্ছা এখন বলেন, তার মানে আপনি যেটা বললেন যে এটার কোনো সুযোগ নেই আর কি? জি স্যার। আচ্ছা আচ্ছা, গতবারের এসআরওটা আপনাদের কাছে আছে?
স্যার 149 স্যার হ্যাঁ, ওটাতে কি বলা আছে? সেখানে ছিল স্যার, সেখানে কি বলা ছিল? এটাই সেখানে বলছি কি সেম কথাটা ছিল? জি স্যার। কিন্তু এটা তো প্র্যাকটিক্যালি এটা ইমপ্লিমেন্টেশন এভাবে হয় না। যেমন আমরা কি করি, আমাদের প্রতিষ্ঠানে আমরা টোটাল নেট ভ্যাট পেয়েবল যেটা, সেটাই আমি পে করি। যেমন আমি যেহেতু হোটেল ইন্ডাস্ট্রিতে আছি, আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের তো বিজনেস অনেক ডাউন, তো দেখা যাচ্ছে যে আমাদের তো লস হচ্ছে, রেভিনিউ ওরকম না। আর আমার দেখা যাচ্ছে যে অনেক বেশি ফরেন রেমিটেন্স আছে। তো ফরেন রেমিটেন্স যখন আমি পাঠাচ্ছি, আপনারা জানেন যে রিভার্স চার্জ নামে সেকশন 20 একটা প্রভিশন আছে। সেকশন 20 প্রভিশন অনুযায়ী আমি একবার আউটপুট ভ্যাট হিসেবে দেখাই, আমি আবার একবার ইনপুট ভ্যাট হিসেবে দেখাই, তারপর আমাকে আবার ট্রেজারি ডিপোজিট হিসেবে দেখাইতে হয়। যখন আমি ফরেন রেমিটেন্সের উপর ট্রেজারি ডিপোজিট দেখাচ্ছি, তখন আমার দেখা যাচ্ছে যে আমার আউটপুট ভ্যাট নাই, মানে আমার নেট ভ্যাট পেবল নাই, অথবা থাকলেও খুবই সামান্য। তখন তো আমি এই ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের যে পরিমাণ ভ্যাট, সেটা তো আমি জমা দিই না। এবং গত 2 বছর ধরে তো এইভাবে রিটার্ন জমা দিচ্ছি, কেউ তো এখনো পর্যন্ত কোনো কোশ্চেন করেনি। আপনি যেটা বললেন সেটাও সত্যি, এখানে তো এটা বলেছে, তাহলে আমি এটা আর একটু কথা বলে দেখি কি করা যায়। আপনি যেটা বলেছেন সেটাও ঠিক, যে এখানে 15 দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা খতে যেটা বলা হয়েছে, এটা নেট বেসিসে হবে, এটা এখানে বলা হয়েছে খ নাম্বার। খতে কিন্তু স্যার ক্লিয়ার করে দিছে এখানে, খতে কিন্তু নেট বেসিসে সমন্বয় করিবেন। উৎসে কর্তৃত মূসক সংশ্লিষ্ট কর মেয়াদে দাখিল পত্রে বৃদ্ধিকারী সমন্বয় করবেন এবং নেট পদেয় করের বিপরীতে, আমি তো নেট বলছি, কিন্তু নেট পদেয় করের বিপরীতে ট্রেজারি চালানের মাধ্যমে জমাকৃত উৎসে কর্তৃত মূসক সমন্বয় পূর্বক অবশিষ্ট অর্থ যদি থাকে বলছে। হ্যাঁ, তার মানে আমি এখানে যেটা বললাম সেটার সাথে কিন্তু সেটাই যাচ্ছে আর কি। হ্যাঁ স্যার খটা ধরলে স্যার আপনি ঠিক আছেন স্যার, আর ক এবং গ যেটা এটা ধরলে স্যার হচ্ছে আপনাকে তো আইনটা তো পুরোটা মিলেই পড়তে হবে আর কি। হ্যাঁ জি স্যার, পুরোটা মিলেই পড়তে হবে, এবং এইটাই প্র্যাকটিস আর কি, আমি যেটা দেখে আসতেছি আর কি। হ্যাঁ, আপনাদের আর কারো কিছু বলা থাকলে বলতে পারেন আর কি। এটাই প্র্যাকটিস হচ্ছে তো এখন বিভিন্ন প্রতিষ্ঠানে যেটা হয়, আপনারা যখন কাজ করেন সেখানে আমি যেটা বলেছি সেটা ম্যাচ করে, নাকি উনি যেটা বলছে সেটা ম্যাচ করে? জি স্যার, আমার প্রতিষ্ঠানে এটা ম্যাচ করে। ওকে ওকে, ঠিক আছে। নট রেজিস্টার্ড যারা থাকে, দেখা যায় যে কিন্তু তারা উৎসে কর্তন করে থাকে, তাদের ক্ষেত্রে কি প্রথম শুধু নিয়মটা প্রযোজ্য হবে না, এবং যারা ভ্যাট রেজিস্ট্রেশন নেয় তাদের ক্ষেত্রে দ্বিতীয় নিয়মটা এরকম হতে পারে না? না 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 না, ভ্যাট রেজিস্ট্রেশন যার নাই তার তো ভ্যাটের ইমপ্লিকেশনই কি আছে? শুধু উৎসে কর্তন করে এরকম সত্তা তো আছে। শুধু আপনি আবার একটু বলবেন কোশ্চেনটা কি? মানে ভ্যাট রেজিস্ট্রেশন যারা করে না এরকম অনেকে তো আছে যারা উৎসে কর্তনকারী সত্তা। না না না, এটা কিভাবে হয়? ভ্যাট রেজিস্ট্রেশন না ছাড়া তো উৎসে কর্তনকারী সংস্থা কিভাবে? কারণ উৎসে কর্তনকারী সংস্থার ডেফিনেশন দেওয়া আছে যে কারা কারা উৎসে কর্তনকারী সংস্থা হবে, যেখানে গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও, তারপরে ব্যাংক, বীমা, লিমিটেড কোম্পানি, তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আপনি যদি বলতে পারেন ব্যাংক, গভর্নমেন্ট অর্গানাইজেশন তো ভ্যাট রেজিস্টার্ড না, এটা তো আইন দ্বারাই তাদেরকে এখান থেকে কি করা হয়েছে, তাদেরকে সে এম্পাওয়ারমেন্ট দেওয়া হয়েছে উৎসে কর্তনকারী সংস্থা হিসেবে। যেমন আপনি হাসপাতাল, হ্যাঁ হাসপাতালের কথা যদি বলেন, অথবা গভর্নমেন্টের বিভিন্ন প্রকুরমেন্টের আপনি যদি কোনো কিছু করেন, সেখানে তো ম্যান্ডেটরি সে উৎসে কর্তন করবে। আপনি যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, এই যে উৎসে কর্তনের যে লিস্টটা দেওয়া হয়েছে, বা এই যে একটু আগে যে এসআরওটা দেখলাম, এখানে কিন্তু হোটেলকে রিসেন্টলি ইনকর্পোরেট করা হয়েছে যে হোটেল যদি 15% ভ্যাট চালান দেয়, ও তারপরে আপনাকে উৎসে কর্তন করতে হবে। আগের আইন অনুযায়ী কিন্তু হোটেল উৎসে কর্তনের লিস্টে ছিল না, কারণ হোটেলের এসএস কোড হচ্ছে 1.10। কিন্তু আমরা যেমন কোভিড হওয়ার সময়, যখন আমরা বা কোভিডের আগেও যখন আমরা হসপিটাল থেকে ডক্টররা এসে হোটেলে থাকছে, তখন কিন্তু গভর্নমেন্ট এটা মানে নেই, তারা কিন্তু অ্যাট সোর্সে ভ্যাট কেটে দিয়েছে। তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন হয়, বাট এটা একটা এক্সেপশনাল বিষয়। বাট আইনের বিধানটা যেটা স্প্লিটটা, যেটা আমি যেটা বললাম সেটাই হচ্ছে স্প্লিট। স্যার হচ্ছে যখন আমরা উৎসে কর্তন যেটা করি আমরা SRO 240 যেটা স্যার আছে, ওইটা তো স্যার হচ্ছে আমরা উৎসে কর্তনটা কম্পালসারি করি, ওইটা তো করে স্যার অবশ্যই আমাকে ট্রেজারিতে জমা দিতে হবে। মানে ওই ডিউরিং দ্য ট্যাক্স পিরিয়ড, আমাকে তো ট্যাক্স পিরিয়ড শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে পারবো না স্যার। আমি যদি কোনো একটা মানে ট্যাক্স পিরিয়ডের 1 তারিখে যদি আমি কোনো ডিডাকশন করি অ্যাট সোর্সে, কম্পালসারি ডিডাকশন, সেটাকে তো আমাকে অবশ্যই 15 তারিখের মধ্যে ট্রেজারিতে জমা করতে হবে।
এবং এটা জমা করার পরে সেকশন 45 অনুযায়ী হচ্ছে লাস্ট একেবারে ট্যাক্স পিরিয়ড যখন আমি রিটার্ন ফাইলিং করব, তখন হচ্ছে আমার যদি কোনো নেট পেয়েবল থাকে সেটা হচ্ছে তখন আমি একটা মানে আলাদা একটা ট্রেজারি করে সেটা হচ্ছে জমা দিই। হ্যাঁ, সেটা আলাদা আলাদা ট্রেজারি করে আপনি জমা দিবেন। আর যদি না থাকলে তখন স্যার সেটা আমার নেগেটিভ ব্যালেন্স হিসেবে হচ্ছে নোট 48 58 থেকে যাবে। মানে নোট 48 আপনি বলতেছেন যে এটা নেগেটিভ থেকে যাবে, বাট আপনি অ্যাড সোর্সে যেটা ডিডাক্ট করেছেন সেটা আপনার অবশ্যই আলাদাভাবে জমা দিতে হবে। হ্যাঁ স্যার, অবশ্যই, কারণ এটা তো কম্পালসারি ডিডাকশন স্যার, এটা তো অবশ্যই আমাকে করতে হবে। না, কারণ এটা তো আপনার কম্পালসারি ডিডাকশন হলো, এটা তো ধরেন যে আপনি এখন এটা বলতেছেন কম্পালসারি ডিডাকশন তো আপনি করেছেন, কিন্তু আপনার তো আউটপুট ভ্যাট লাইবিলিটি আছে না, আপনার ইনপুট ভ্যাট ক্রেডিট আছে না, তো সেগুলোর সাথে আপনি অ্যাডজাস্টমেন্ট করবেন না? স্যার সাপোজ স্যার আমার হচ্ছে আউটপুট ভ্যাট হচ্ছে 100 টাকা আসলো, আর ডিউরিং দ্য পিরিয়ড আমি হচ্ছে 20 টাকা হচ্ছে মানে অ্যাড সোর্সে ডিডাকশন করে রাখলাম, আমার তাহলে টোটাল পেয়েবল হচ্ছে 120 টাকা। আর হচ্ছে আমার রিবেট আমি পাচ্ছি সাপোজ 50 টাকা পাচ্ছি হচ্ছে আমার হচ্ছে পারচেজ, মানে পারচেজ এবং ইম্পোর্ট স্টেজে আমার যে র মেটেরিয়ালস আছে যেগুলো হচ্ছে সেকশন 2 এর 18 এর দফা 18 এর পথে এত মুখস্থ এত সেকশন বলে আমার এগুলো মনে থাকে না কি। আচ্ছা বলেন। ওই অনুযায়ী স্যার আমি রিবেট নিয়ে নিলাম, এটা হচ্ছে রিবেট। আর হচ্ছে স্যার যদি কোনো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট থাকে সেটা অ্যাডজাস্ট করার পরে হচ্ছে স্যার আমি হচ্ছে মানে নোট 35 অনুযায়ী হচ্ছে আমাকে মানে একটা ট্রেজারি করে মানে যখন আমি রিটার্নটা ফাইল করব তখন যদি আমার কোনো ব্যালেন্স মানে আমার পেয়েবল থাকে সেটা আমি পে করব, আর যদি কোনো পেয়েবল না থাকে তাইলে হচ্ছে মানে আমার তো ওই বৃদ্ধিকারী মানে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা আমি পরবর্তী রিটার্নের সাথেও অ্যাডজাস্ট করতে পারবো চাই। মানে 1 মাস সময় দিচ্ছে, আগে তো যেটা 6 মাস ছিল 6 মাসের মধ্যে আমি এবার তো সেটাকে 1 মাস করে দিচ্ছি। 1 মাস পরে স্যার তখন আমি এর সুযোগটা পাবো না, কিন্তু আমার যদি কোনো নেগেটিভ ব্যালেন্স থাকে যদি আমি হচ্ছে মানে রিবেটের থেকে নেই সেটা হচ্ছে 4 মাস পর্যন্ত আমি অ্যাডজাস্ট করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আলাদা আর কি। রিবেট তো আপনি 4 মাস অ্যাডজাস্ট করতে পারছেন, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আপনি ওই কর মেয়াদ বা পরবর্তী এক কর মেয়াদের মধ্যে আপনি করবেন, সেটা তো এবারে আসছে, আগের আইনটা তো ডিফারেন্ট ছিল। যাই হোক, আমি তাহলে এটা দেখি আপনারা যেটা বলছেন, তাহলে আমি একটু চেক করি আর কি। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে আরো একটু আলোচনা করবো, বা উইথহোল্ডিং ভ্যাট নিয়ে যখন আমরা আলোচনা করবো তখন আমি এটা দেখবো। স্যার ওই যে আউটপুট ভ্যাট বা ইনপুট ভ্যাটের ক্ষেত্রে যেটা এক্ষেত্রে আপনার ব্যাংক ট্রান্সফার বা ক্যাশ এখানে কি কোনো প্রভাব ফেলবে? মানে শুধু ব্যাংক ট্রান্সফারটা অ্যাড করা যাবে বা ক্যাশ অ্যাড করা যাবে না? আউটপুট ভ্যাট আপনার ব্যাংক তো ওরা বলেছে 5 লাখ টাকার উপরে হলেই আপনাকে অবশ্যই আপনাকে আউটপুট ভ্যাট যেটা আপনি পে করবেন গভর্নমেন্টকে সেটা আপনাকে অনলাইনে থ্রুতে করতে হবে। আর আপনি কিটা বলতেছেন নাকি ইনপুট ভ্যাটের কথা বলছেন? স্যার এটা আউটপুট সেলস এর ক্ষেত্রে। হ্যাঁ, সেলস এর উপরে যে ভ্যাটটা আসে আপনি তো ভ্যাটটা তো সেলস এর উপর দিচ্ছেন না, আপনি তো নেট পে করছেন। নেট পে করতে কিন্তু আমার ক্যালকুলেশনটা তো মানে হচ্ছে টোটাল সেলস এর উপরই হবে আউটপুট, যেটা লায়াবিলিটি ক্রিয়েট হবে। তো সেক্ষেত্রে কি শুধু ব্যাংক ট্রান্সফার নাকি ক্যাশ সবগুলোই আসবে এখানে? না, সব ফেলাবো। ক্যাশ বলে তো কিছু নাই আসলে। আপনি তো বিজনেস করতে গেলে ক্যাশ করার কোনো সুযোগই নাই আর কি। এখানে তো আপনারা ভালো মতোই জানেন ইনকাম ট্যাক্সের আইনে কি বলা আছে বা ভ্যাট আইনে। আপনি আইনত যদি বলেন ট্যাক্স ব্যাংক এবং ক্যাশ দুটোই আসবে, কিন্তু ক্যাশের কি সুযোগ আছে আমাদের আইনে সেলস করার ক্ষেত্রে? স্যার সেলস থেকে এটা পারচেজে বেশি হয়, ধরেন যে লোকাল কিছু পারচেজ করা লাগে। একটা অ্যামেন্ডমেন্টও করেছে যে আপনি র ম্যাটেরিয়াল কত টাকা পর্যন্ত কিনতে পারবেন। আচ্ছা আমাকে একটা মিনিট শোনা যায়? বাবা যাও ঘুম পারো বাবা, একটা মিনিট শোনা যায়? তো আপনার রেভিনিউর উপরে যে ভ্যাটটা আসবে সেটা তো আপনি নেট করে পে করছেন। তো আপনি আউটপুট ভ্যাটের ক্ষেত্রে ক্যাশ ক্রেডিট দুটোই আসবে আর কি। হ্যাঁ, তবে ক্যাশ সেলস এর তো কোনো প্রভিশন নাই আর কি। আপনাকে তো সবই আপনার ক্যাশের তো কোনো প্রভিশন, আপনাকে যা করতে হবে ব্যাংকের থ্রুতে করতে হবে, কারণ ক্যাশের তো কোনো রেকর্ড থাকতেছে। সেক্ষেত্রে যদি আপনার ইনপুটের ক্ষেত্রে হয় পারচেজ হয় লোকালি কিছু জিনিস পারচেজ করা লাগে, সেক্ষেত্রে এটাও কি অ্যাড হবে? লোকালি পারচেজ করতে পারেন, লোকাল পারচেজের তো লোকাল প্রভিশন দেওয়াই আছে, আপনি সেই প্রভিশন ফলো করবেন। যেমন আমি যদি আমাদের ক্ষেত্রে এক্সাম্পল দেই, আমরা বা বিভিন্ন কোম্পানি কি করে, আপনার নরমালি তো ভেন্ডরের থ্রুতে আমরা পারচেজ করি, আবার ধরেন যে আমি ক্যাশও কিছু পারচেজ করি।
এবং ক্যাশ যে পারচেজ করি, ক্যাশ পারচেজের আমি পেরিশেবল আইটেম কিনি, পেরিশেবল আইটেমের উপর তো কোনো ভ্যাট অ্যাপ্লিকেবল না। কিন্তু আমি যদি এমন কোন আইটেম যেমন স্টেশনারি থেকে শুরু করে এমন কিছু কিনি যেটা কিনা আমার আসলে আমার ভেন্ডরের থ্রুতে কিনলে পরে আমাকে এখানে প্রকুরমেন্ট প্রপার্টি হিসেবে ট্রিট হতো টেন্ডারের মাধ্যমে যদি নিতাম বা কোটেশনের মাধ্যমে, তাহলে ওই ভ্যাটটা আমাকে দিয়ে দিতে হবে। অ্যাজ পার ল অনুযায়ী ক্যাশে যদি আপনি পারচেজ করেন ওই ভ্যাটটা আপনাকে দিয়ে দিতে হবে। দ্যাট উইল বি ইওর ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ওকে স্যার। এরপরে আমরা জানি, সবাই জানি যে এক্সামশনের যে লিমিট আছে সেটা আমাদের ভ্যাট এর ক্ষেত্রে যে অ্যানুয়াল টার্নওভার 50 লাখ টাকা পর্যন্ত আমাদের কোনো ভ্যাট পরিশোধ করতে হবে না। আমি একটু দ্রুত যাই কারণ আপনারা এগুলো সবই জানেন, সো আমরা একটু দ্রুত গেলেই মনে বেটার হবে আর কি। এবং টার্নওভার ট্যাক্স হচ্ছে হলো 4%, আপনার 50 লাখ টাকা এক্সিড করে এবং 3 crore উইদিন দ্য 3 crore এর মধ্যে হলে আপনার 4% হবে। আর ভ্যাটের থ্রেশহোল্ড হলো 3 crore যদি উপরে যায় তাহলে আমাদের ভ্যাটের জন্য ম্যান্ডেটরি আমাকে রেজিস্ট্রেশন নিতে হবে। এরপর আমাদের বিভিন্ন শিডিউল আছে, শিডিউলগুলো সম্বন্ধে যদি একটু বলি যে ফার্স্ট শিডিউলে এক্সাম্পটেড গুডস এবং সার্ভিসের ব্যাপারে বলা আছে, সেকেন্ড শিডিউলে যে সব প্রোডাক্টের উপর সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল আছে সেগুলো সম্বন্ধে বলা হয়েছে। থার্ড শিডিউলে বিভিন্ন গুডস এবং সার্ভিসের ব্যাপারে বলা আছে যেগুলো রিডিউস রেট অ্যাপ্লিকেবল বা স্পেসিফিক ভ্যাট রেট অ্যাপ্লিকেবল আছে সেগুলো সম্বন্ধে বলা আছে। এবং ভ্যাটের ডিফারেন্ট টাইপস অফ রেট আছে, যেমন স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 15%, এছাড়াও আমাদের 5%, 7.5%, 10% আরো বিভিন্ন রকম রেট আমাদের বিভিন্ন গুডস এবং সার্ভিসের স্পেশালি সার্ভিসের ক্ষেত্রে আছে। আর কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে ফিক্সড ভ্যাট আছে, যেমন আপনার রডের উপরে বা আপনার হচ্ছে হলো সিমেন্টের উপরে, এরকম বিভিন্ন কিছু প্রোডাক্ট আছে যার উপরে ফিক্স বলা আছে যে পার মেট্রিক টন এত টাকা দিতে হবে, 1000 বা 2000 বা এরকম বলা আছে। আর ট্রেড ভ্যাট যেটা আছে সেটা হলো আগে কমার্শিয়াল ইম্পোর্টারের একটা সংজ্ঞা ছিল, এখন কমার্শিয়াল ইম্পোর্টার বলে কিছু নাই, এখন ট্রেডার আছে। ট্রেডার বলতে কি বোঝায়, যারা কিনা কোনো রকম কোনো গুডস কোনো ফিচার্স ক্যারেক্টারিস্টিক্স কোনো কিছু চেঞ্জ না করে সরাসরি যদি সেল করে, হ্যাঁ, তাহলে সেটাকে ট্রেডার বলা হয়। ধরেন আপনি দেশের বাইরে থেকে ল্যাপটপ ইম্পোর্ট করে নিয়ে আসলেন, আপনি একজন ডিস্ট্রিবিউটর এবং ইম্পোর্ট করে নিয়ে এসে আপনি আইডিবি ভবনে সেল করে দিন। এই যে আপনি কোনো ফিচার্স ক্যারেক্টারিস্টিক্স কোনো কিছু চেঞ্জ করেন নাই, শুধু আপনি হচ্ছে হলো মালটা এনে ইম্পোর্ট করে আপনি আবার তাকে সেল করে দিলেন, তাহলে সেক্ষেত্রে আপনি ট্রেডার হিসেবে গণ্য হবেন আর কি। এবং আরো যেটা হয়েছে ফার্মাসিউটিক্যালস কোম্পানি এবং পেট্রোলিয়াম প্রোডাক্টের ক্ষেত্রে বলা হয়েছে যে ভ্যাট এর রেট হবে 2.4 এবং 2% রেসপেক্টিভলি। ল্যান্ড ডেভেলপারের ক্ষেত্রে 2%, বিল্ডিং যদি হয় বিল্ডিং ডেভেলপারের ক্ষেত্রে 1600 স্কয়ার ফিট পর্যন্ত 2%, 1600 থেকে অ্যাবভ যদি হয় বা সেকেন্ড টাইম রেজিস্ট্রেশন হলে পরে এখানে 2% হবে, আর 1600 অ্যাবভ হলে 4.5%। ফার্স্ট শিডিউলের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা না করে, আপনারা জানেন ফার্স্ট শিডিউলে বিভিন্ন এক্সাম্পটেড গুডস এর কথা বলা আছে এবং ডিফারেন্ট টাইপস অফ আপনার সার্ভিসের কথা বলা আছে, কাল্টিভেশন সার্ভিস, মেডিকেল হেলথ সার্ভিস, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন আছে ইন্স্যুরেন্স, স্টক ব্রোকার, জার্নালিজম, এবং এগুলো হলো এক্সাম্পটেড রিলিজিয়াস অর্গানাইজেশন। এবং সেকেন্ড শিডিউলে যে গুডস গুলোর কথা বলা আছে যেগুলোর উপরে এসডি অ্যাপ্লিকেবল হবে, যেগুলো আপনি দেশের বাইরে থেকে যদি কোনো রকম কোনো ফিশ, মিট, এরকম ফ্রুটস এগুলো নিয়ে আসেন, সেগুলোর উপরে ইম্পোর্ট স্টেজে, সাপ্লাই স্টেজে এবং সার্ভিস স্টেজে, ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট টাইপস অফ গুডস এবং সার্ভিসের উপরে এসডি অ্যাপ্লিকেবল হবে। এটা আপনারা একটু দেখে নেবেন শিডিউল গুলো, হ্যাঁ। এরপরে আপনার আমরা যদি এখানে যাই, এখানে টেবিল 4 এ বলা আছে বিভিন্ন রকম ফিক্স রেট, যেমন নিউজ প্রিন্টের ক্ষেত্রে 1600 টাকা মেট্রিক টন, ইয়ানের ক্ষেত্রে 4 টাকা, ব্রিক্স এর ক্ষেত্রে 450 টাকা পার 1000 পিস, স্ক্র্যাপের ক্ষেত্রে 1000 টাকা মেট্রিক টন, এমএস প্রোডাক্টের ক্ষেত্রে, এগুলো আপনারা জানেন সবাই আর কি, এগুলো আপনারা দেখে নেবেন। এরপরে ভ্যাটের নরমালি স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 15%, এটা আমরা সবাই জানি, এবং আমরা আউটপুট ভ্যাটের এগেইনস্টে ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবো আর কি। এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট অফ দ্য ভ্যাট আর কি, হ্যাঁ। এবং গভর্নমেন্ট কিছু কম্পালসারি কম্পিউটার সিস্টেম আপনারা জানেন যে বলা হয়েছে যে আপনি যদি আপনার রেভিনিউ যদি 5 কোটি টাকার উপরে হয় তাহলে অবশ্যই এনবিআর এর ডেজিগনেটেড সফটওয়্যার আপনাকে নিতে হবে এবং সেই সফটওয়্যারের থ্রুতে আপনার বিজনেস পরিচালনা করতে হবে। যদিও অনেক প্রতিষ্ঠান এটা এখনো পর্যন্ত করে না, ইনক্লুডিং আমরাও এখনো করিনি, বাট দিস ইজ এ ম্যান্ডেটরি প্রভিশন।
এক্ষেত্রে আমাদের বা বিভিন্ন প্রতিষ্ঠানের বক্তব্য হচ্ছে যে আমাদের যে সফটওয়্যার আছে সেটা অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ সফটওয়্যার, এবং এটা আমরা ওদের সাথে ইন্টারফেস করতে পারবো না, এখানে কিছু রেস্ট্রিকশনস আছে। এবং এই সফটওয়্যারটা আমাদের আগের আইন অনুযায়ী অলরেডি তাদের অ্যাপ্রুভ করা ছিল। সো আমরা যেটা করেছি, আমরা সব হোটেল এই ওরাকল সিস্টেম আমরা যেটা ইউজ করি, সান সিস্টেম, অ্যাকাউন্টিং সফটওয়্যার বা অপেরা সফটওয়্যার, এগুলো দিয়ে আমরা সবাই ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিহাকে আমরা যেমন অ্যাপ্লিকেশন করেছি, বিহা থেকে এনবিআর অ্যাপ্লিকেশন করা হয়েছে যে এগুলোকে রিভিউ করা হোক, রিভিউ করে এগুলো যদি ঠিক থাকে তাহলে এটাকে অ্যাকসেপ্ট করা হোক, নতুন করে সফটওয়্যারের যেটা ইমপ্লিমেন্টেশন বলা আছে সেটাকে যেন আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়। আদারওয়াইজ যে কোনো প্রতিষ্ঠানের 5 কোটি টাকার উপরে রেভিনিউ হলেও কিন্তু তাকে কম্পালসারিলি এনবিআর এর ডেজিগনেটেড সফটওয়্যার আপনার নিতে হবে, এবং ওখানে একটা নীতিমালা দেওয়া আছে, গাইডলাইন দেওয়া আছে যে কিভাবে আপনাকে এটা রাখবেন, কি কি প্রসিডিওর হবে। এরপর আপনাদের আরো যেটা বলেছে, যেটা আমি একটু আগে বলছিলাম, যে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস বা সেলস ডেটা কন্ট্রোলার, এগুলো বিভিন্ন রেস্টুরেন্ট বলেন, বিভিন্ন রকম প্রতিষ্ঠানে বলেন, এগুলো দেওয়া আছে। এবং ওই পজ মেশিন যেটা আছে ওইটাই, এই ইএফডি মেশিনটাই ভ্যাটের সেন্ট্রাল ডেটাবেসের সাথে লিঙ্ক করা থাকে। আপনাকে যখন রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে আপনার সাথে ওদের লিঙ্ক করা, সো আপনি যখনই ওখানে পজ মেশিনে ক্লিক করবেন অটোমেটিক ওখান থেকে ভ্যাটে ইনফরমেশন চলে যাবে যে আপনার কত টাকা রেভিনিউ হলো এবং এর উপর কত টাকা ভ্যাট হলো, ওইটা ওরা পরবর্তীতে রিকনসাইল করে নেয়। আরো যেটা হয়েছে যে নতুন ভ্যাট আইন অনুযায়ী, এই 1912 সালের আইন অনুযায়ী কিছু কিছু হাউস হোল্ড আর্টিকেলস এর উপরে ভ্যাট ইম্পোজ করা হয়েছে। সয়াবিন অয়েল, পাম অয়েল, সানফ্লাওয়ার অয়েল, এগুলোর উপরে অ্যাস্ট্রোলজিস, ম্যারেজ মিডিয়া, এন্টারটেনমেন্ট প্রোগ্রাম, টেলিফিল্ম, টেলিকম ইকুইপমেন্ট, এগুলোর উপরে ভ্যাট ইম্পোজ করা হয়েছে আর কি। আর এসডির ক্ষেত্রে 20 to 25% কিছু কিছু ইনক্রিজ করা হয়েছে, যেমন চার্টার এয়ারক্রাফট অথবা হেলিকপ্টারের ক্ষেত্রে আইসক্রিমের উপরে 5%, 5 to 10% বিভিন্ন রকম আপনার সার্ভিস প্রোভাইডার আছে, এগুলো ইম্পোজ করা হয়েছে, সিম, বিম, এগুলোর উপরে আছে আর কি। তো এই ছিল হলো মোটামুটি আপনার এই নতুন ভ্যাট আইন কেন হলো এবং এর পিছনে লজিক গুলো কি, এগুলো একটা মোটামুটি একটা ব্রিফ আর কি। হ্যাঁ, আপনাদের যদি এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, তাহলে আমি নেক্সট বিষয় নিয়ে আলোচনা করবো। কোশ্চেন নেই, আমি আগেই তাহলে। হ্যাঁ, এরপর আমরা যে রেজিস্ট্রেশন নিয়ে কথা বলি, ভ্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার যেটা হয়েছে যে আপনার থ্রেশহোল্ড লিমিট হচ্ছে হলো 3 কোটি টাকা। আপনার আপ টু 5 মিলিয়ন টাকা উপরে কোনো রকম কোনো ভ্যাট অ্যাপ্লিকেবল হবে না। আপনার 5 মিলিয়ন থেকে 30 মিলিয়ন পর্যন্ত আপনি টার্ন ওভারের ইনভেস্টমেন্টের আন্ডারে থাকবেন, এবং সেক্ষেত্রে আপনাকে ভ্যাট আন্ডারে রেজিস্ট্রেশন না নিয়ে আপনি টার্ন ওভার ট্যাক্স আন্ডারে রেজিস্ট্রেশন নিতে পারেন। এবং 30 মিলিয়ন এন্ড অ্যাবভ হলে পরে আপনি ম্যান্ডেটরি ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে আপনি। হ্যাঁ, সো এখানে একটা সুবিধা অসুবিধার বিষয় আছে। কেউ কি একটু বলবেন আমাকে যে আমি যদি টার্ন ওভারের আন্ডারে রেজিস্ট্রেশন নিই তাহলে আমার সুবিধা কি অথবা অসুবিধা কি ভ্যাটের আন্ডারে না নিয়ে? ধরেন আমার স্যার টার্নওভার ট্যাক্স থাকলে আমি ক্রেডিটটা নিতে পারবো না, কিন্তু রেজিস্ট্রেশন নিলে ক্রেডিট নিতে পারবো। হ্যাঁ, সো আমরা এটা জানি যে টার্নওভার ট্যাক্সের আন্ডারে যদি আমি রেজিস্টার্ড থাকি তাহলে আমি ক্রেডিটটা ইনপুট ট্যাক্স ক্রেডিটটা নিতে পারবো না, কিন্তু আমি যদি ভ্যাটের আন্ডারে রেজিস্টার্ড থাকি তাহলে আমি ট্যাক্সটা আমি ক্রেডিট নিতে পারবো। হ্যাঁ স্যার, যদি রেস্টুরেন্ট গুলা যেমন রেজিস্ট্রেশন করে, এখন রেস্টুরেন্ট গুলায় ফর এক্সাম্পল ইয়ারলি 30 লাখ টাকাও সেল হয় না, সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক কেন? না, এখন বাধ্যতামূলক তো ওখানে তো এসআরও দিয়ে আপনার কিছু কিছু সার্ভিস গুলোর ক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলক করে দিয়েছে, এটা তো গভর্নমেন্টের নোটিফিকেশন, আমার আপনার তো কিছু করার নাই। এবং আপনি যদি, আমি ওখানে আসতেছি, একটু পরে আসতেছি, তখন ওটা দেখলে আমরা একটু ক্লিয়ার হবে। যদি এটা মেনটেন না করে তাহলে তাহলে কি হবে? হ্যাঁ, সরি, যদি এটা মেনটেন না করে, যদি সে যদি এই মানে টার্নওভার ট্যাক্সের যে এটা আছে এটা যদি সে মেনটেন না করে তাহলে কি হবে?
আমি বুঝিনি আপনার কোশ্চেনটা, আবার একটু বলবেন? আমার কোশ্চেনটা হচ্ছে, যদি টার্নওভার ট্যাক্সের আওতায় আসলো, কিন্তু সে টার্নওভার ট্যাক্সের যে 3 কোটি টাকা হলে সে টার্নওভার ট্যাক্সের আওতায় যাবে, কিন্তু 3 কোটি টাকা আসলো, কিন্তু সে যদি ওই টার্নওভার ট্যাক্সে এনলিস্টেড না হয়, তাহলে তার পেনাল্টি। এর কনসিকোয়েন্সটা কি? আচ্ছা, কনসিকোয়েন্স তো আপনার খুবই সহজ। আপনার সেকশন 37 এ পেনাল্টি ছিল, এখানেও সেকশন 85 এ মেবি পেনাল্টির ব্যাপারে বলা আছে যে আপনার কি করলে কি হবে, কি না করলে কি হবে। সো আপনি যদি ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নেওয়ার কথা ছিল, অথবা টার্নওভার ট্যাক্সের আন্ডারে রেজিস্ট্রেশনের জন্য আপনি এনটাইটেল কিন্তু আপনি করেননি, সেক্ষেত্রে তারা আপনাকে জোরপূর্বক রেজিস্ট্রেশন করাবে এবং আপনার উপরে যা যা পেনাল্টি ইম্পোজ হওয়া দরকার সেটা আপনাকে করবে অ্যাজ পার সেকশন 85 অনুযায়ী। হ্যাঁ, সেটা আপনাকে ওরা যেমন আগের আইনে ছিল যে আপনার প্রিমিসেস আপনার এটা ক্লোজ করে দিতে পারে, তারপরে আপনার সেটা যেমন আপনার আপন জুয়েলার্স এর ক্ষেত্রে করেছিল। তারপর মনে করেন যে আপনার যেটা করবে আপনার উপরে ভ্যাট ইম্পোজ করবে এমন ভাবে যাতে আপনার যেদিন থেকে আপনার রেজিস্ট্রেশন হওয়ার দরকার ছিল সেই দিন থেকে, মানে নট লাইক যে আপনি আজকে ডিটেক্ট হলো আজকে থেকে হবে, আপনি যেদিন থেকে ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য এলিজিবল ছিলেন সেদিন থেকে আপনাকে ব্যাপার করবে আর কি। এখানে আমরা যেটা টার্নওভার উনি যেটা বলতেছিলেন, আমি ওখান থেকে আবার এখানে আসলাম যে টার্নওভার নির্বিশেষে মূল্য কর ও সম্পর্ক শুল্ক আইনের 2012 এর আওতায় নিবন্ধিত হবার লক্ষ্যে দিক নির্দেশনা। আপনাদের এটা কি দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখানে আপনার ইরেসপেক্টিভ অফ টার্নওভার আপনার বিভিন্ন প্রতিষ্ঠানকে যেমন টেবিল 1 এ কলাম 1 এ উল্লেখিত বলা হয়েছে যে বিপরীতে হেডিং এর বিপরীতে কলাম 2 এ বিধিত সামঞ্জস্যপূর্ণ নামকরণের বিপরীতে 3 এ বর্ণিত উৎপাদনকারী, এখানে সেবা প্রদানকারী, এবং এখানে বলা হয়েছে বর্ণিত পণ্যের ব্যবসায়ী পর্যায়ে সরবরাহের যে সকল করযোগ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবসাস্থল জেলা শহর ও সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা অবস্থিত তাদেরকে বার্ষিক টার্নওভার নির্বিশেষে উক্ত আইনের ধারা 6 এর আওতায় নিবন্ধিত হইবার ও কর প্রদানের আদেশ প্রদান করিল। তার মানে এখানে যে বিভিন্ন টেবিল দেওয়া হয়েছে, যেমন টেবিল 1 এ বিভিন্ন রকম প্রোডাক্ট বলা আছে, এই যে মিল্ক পণ্য, স্ট্রাচ, গাম। আমরা যদি এখান থেকে দেখি, এই টেবিল 2 এ বলা আছে হোটেল, রেস্তোরাঁ, ডেকোরেটর, নির্মাণ সংস্থা, পণ্যাগার, বন্দর, ছাপাখানা, নিলামকারী সংস্থা, ভূমি উন্নয়ন সংস্থা, বিভিন্ন সার্ভিসের নাম দেওয়া আছে। সিম কার্ড, যান্ত্রিক লন্ড্রি, ইন্ডেন্টিং ফার্ম, ক্লিয়ারিং ফার্ম, এখানে বিভিন্ন সার্ভিসের কথা বলা আছে। এরপর টেবিল 3 এ বলা আছে সিমেন্ট, সিরামিক্স, বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং এর কথা বলা আছে, এবং সুপার শপ এবং শপিং মল। সুপার শপ এবং শপিং মল এটাও বলা আছে, তাদের ব্যাখ্যা দেওয়া আছে এটা বলতে কি বোঝায়। এরা এই যে 1 জুলাই 2019 সালের যে আইন হয়েছে সেই অনুযায়ী এদেরকে কি করতে হবে, অবশ্যই ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। হ্যাঁ, এখন আমরা কখন আমি রেজিস্ট্রেশনটা নিব, আমি কখন বুঝবো যে আমার অ্যানুয়াল টার্নওভার কোন সময় এক্সিড করলে আমি কখন রেজিস্ট্রেশনটা নিব, সেটা টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে অথবা ভ্যাটের ক্ষেত্রে। আমরা একটা এক্সাম্পল দেখি টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে কি বলতেছে। ধরেন আমার অ্যানুয়াল টার্নওভার 12 মাসের ক্ষেত্রে আমাকে প্রত্যেক কোয়ার্টার শেষে আমাকে এটাকে রিভিউ করতে হবে, আমাকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে আমার আসলে এটা এক্সিড করেছে কিনা। আমাদের একটা এক্সাম্পল যদি দেখি, যে এবিসি লিমিটেড ইনকর্পোরেট হয়েছে 20 ফেব্রুয়ারিতে এবং ফার্স্ট কোয়ার্টার শেষ হয়েছে তার মার্চ শেষে তার কোনো রেভিনিউ ছিল না। জুন কোয়ার্টারে গিয়ে তার রেভিনিউ ছিল 10 লাখ টাকা এবং সেপ্টেম্বর কোয়ার্টারে গিয়ে তার রেভিনিউ 12 লাখ টাকা, তো তাহলে তার কিউমুলেটিভ রেভিনিউ 22 লাখ। সেভাবে ডিসেম্বরে গিয়ে 15 লাখ, তাহলে কিউমুলেটিভ 37 লাখ, এবং মার্চ কোয়ার্টারে গিয়ে আরো 20 লাখ, তাহলে কিউমুলেটিভ আপনার 57 লক্ষ টাকা। তাহলে আপনার যেহেতু মার্চ কোয়ার্টারে গিয়ে সে আপনার 50 লক্ষ টাকা তার যে লিমিট আছে সেটাকে এক্সিড করেছে, সেহেতু তাকে টার্নওভার ট্যাক্সের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে উইদিন 30 ডেজ, তার মানে উইদিন 30th অফ এপ্রিলের ভিতরে তাকে অ্যাপ্লিকেশন করে টার্নওভার ট্যাক্সের জন্য তাকে রেজিস্ট্রেশন নিতে হবে। এটা ক্লিয়ার তো?
স্যার এখানে ফাইন্যান্সিয়াল ইয়ারটা কোনটা থেকে কত কাউন্ট হবে? এটা ফাইন্যান্সিয়াল ইয়ার হিসেবে হবে না, এটা আপনার 12 মাসের হিসাব হবে। আপনি যেদিন থেকে ব্যবসা শুরু করার না কেন 12 মাসের হিসাব এবং কোয়ার্টার হিসেবে হিসাব হবে, কোনো ফাইন্যান্সিয়াল ইয়ার হিসেবে হিসাব হবে না। স্যার এটা কি শুধু ফার্স্ট ইয়ারের জন্য? শুধু ফার্স্ট ইয়ারের জন্য 12 মাসের হিসাব হবে? ফার্স্ট ইয়ার বলেন, হ্যাঁ সেকেন্ড ইয়ারও যদি যখন বলেন তখন আপনি তো নর্মালি আইন অনুযায়ী ফার্স্ট ইয়ারে এটা হবে, সেকেন্ড ইয়ারে তো আপনার যা ক্যালেন্ডার ইয়ার বলে কিছু নেই, আপনার সবই তো ফাইন্যান্সিয়াল ইয়ার, আপনার জুলাই টু জুন হবে শুধুমাত্র ব্যাংক বাদ দিয়ে। সেক্ষেত্রে স্যার এখানে কি হবে? সেক্ষেত্রে স্যার এখানে সেক্ষেত্রে আপনি মনে করেন যে মার্চে গিয়ে আপনি এই লিমিটটা ক্রস করার পর তো আপনি অলরেডি রেজিস্ট্রেশন নিয়ে নিয়েছেন, আর নতুন করে কি নেবেন? জি স্যার, তাহলে স্যার সেকেন্ড ইয়ারের আমার কাউন্ট শুরু হবে কোথায় থেকে, কোন মাস থেকে? সেকেন্ড ইয়ারের আপনার আবার এপ্রিল থেকে শুরু হবে, বাট আপনার তো আর নতুন করে আপনি তো ক্রাইটেরিয়া ফুলফিল করে ফেলেছেন, আপনার তো এখানে তার কোনো ইস্যু নাই। স্যার যদি স্যার টার্নওভারের 50 লাখ টাকার যদি নিচে থাকে সেক্ষেত্রে কি হবে? সেটা কনজিকিউটিভ 2 বছর এটা চেক করতে হবে, কনজিকিউটিভ 2 বছর যদি এটা আপনার কম হয় তাহলে আপনি আবার অ্যাপ্লিকেশন করে তখন আপনি হলো টার্নওভার থেকে আপনি মুক্তি পেতে পারেন, এবং সেক্ষেত্রে অবশ্যই এটা জুলাই টু জুন হবে। আর এমনও তো হতে পারে আমার টার্নওভার ট্যাক্সের ইসে থেকে আমি রেজিস্ট্রেশন থ্রেশহোল্ডে চলে গেলাম বা এরকম হয়েছে, সেক্ষেত্রে কাউন্ট করার ক্ষেত্রে কি আমার কথা আমি যদি পরের এক্সাম্পলে যাই, ধরেন আমার টার্নওভার ক্যালকুলেশনে আমার অ্যাকচুয়াল সেলস আমার 12 মান্থ পিরিয়ড ক্লোজিং অফ দা প্রিসিডিং মান্থ যেটা দেখা যাচ্ছে যে 15ই জুলাই গিয়ে আপনি দেখলেন যে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেছেন, 30শে জুনে গিয়ে আপনার রেভিনিউ এক্সিড করেছে এবং আপনার সেলস হয়েছে 3,05,00,000 টাকা। যেহেতু 30শে জুনে গিয়ে আপনার রেভিনিউ অলরেডি 3 কোটি টাকা এক্সিড করেছে, সুতরাং আপনাকে তখন এটা অ্যাপ্লিকেশন করতে হবে, করে আপনাকে 1 মাসের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। তাইলে এখানে 1 বছরের আর প্রয়োজন হচ্ছে না? না 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 না, আপনার যখনই এটা এক্সিড করবে তখনই আপনি করবেন। কথা আগের এক্সাম্পলে এখানে যদি সে 6 মাসেই 50 লাখ টাকা এক্সিড করতো তাহলে তারা ঠিক তার পরের 1 মাসের মধ্যেই তাকে এটা অ্যাপ্লিকেশন করতে হবে। টার্নওভার ট্যাক্সের ইয়ে কি তখন সারেন্ডার করতে হবে আমার যে রেজিস্ট্রেশন ছিল? হ্যাঁ, আপনি তো তখন আর টার্নওভারের জন্য এলিজিবল থাকছেন না, আপনি তো তখন অবশ্যই এটাকে করে আপনাকে নতুন করে আপনার ভ্যাট আন্ডার রেজিস্ট্রেশন নিতে হবে এবং ওটা বাতিল হয়ে যাবে। অটোমেটিক বাতিল হয়ে যাবে? এটা ওরা আপনাকে প্রপার প্রসিডিউর করে অটোমেটিক বাতিল হবে না, আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন সেটা একটা ফর্ম আছে, সেই ফর্মে আপনি অ্যাপ্লিকেশন করলে এইটা বাতিল হবে এবং নতুন করে আপনাকে ভ্যাট আন্ডার রেজিস্ট্রেশন দিবে, তখন এইটা ডিলেট হয়ে ওইটা আপনার অ্যাক্টিভ থাকবে। একটা প্রতিষ্ঠানের তো 2টা ভ্যাট রেজিস্ট্রেশন থাকবে না। স্যার প্র্যাকটিক্যালি আলটিমেটলি দেখা যাচ্ছে সবাইকেই রেজিস্ট্রেশন নিতে হচ্ছে। হ্যাঁ, এটাই তো ভালো, কারণ আপনি যদি রেজিস্ট্রেশন না নেন তাহলে আপনি আউটপুট ট্যাক্সের এগেইনস্টে ইনপুট ট্যাক্স কে নিতে পারতেছেন না। শুধু তাই না, আমি যদি আপনার কাছ থেকে কিনি, আপনি যদি টার্নওভার ট্যাক্স রেজিস্টার্ড হন, আমিও রিবেট নিতে পারছি না, তাহলে আমারও তো লস। আমি কেন আপনার কাছ থেকে কিনবো? আমার তো কষ্ট তো কোম্পানি বেড়ে যাচ্ছে। স্যার ব্যবসা বড় হবে না? সরি, বলছি ব্যবসা বড় হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ছোটই থাকবে। জি। এরপর আমি যদি আরেকটা, জি স্যার একটা বিষয় একটু জানা ছিল, মনে করেন একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে ওরা যখন এমবি গুলো কিনে 1 লাখ টাকার এমবি কিনলো বিটিসিএল থেকে, ফর এক্সাম্পল 15,000 টাকা ভ্যাট দিয়ে আসলো, তাহলে এটা আমার ছিল ইনপুট ভ্যাট। এখন যখন সে সেল করতে যাবে তখন সেল করতে গিয়ে এখন অনলাইনে রিটার্ন জমা দেয়, দ্যাটস মিন 9.1, তাই সেটা যদি দিতে যায় তখন তাহলে কি সেই অ্যাডজাস্টমেন্টটা তখন রিবেটটা নিতে পারবে আউটপুট ভ্যাট করে? কেন নিতে পারবে না? যদি না মানে তার যদি মূল সোর্স অফ রেভিনিউ হয় তাহলে সে আউটপুটের এগেইনস্টে ইনপুট ভ্যাট রিবেট নিবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, এটা তো একটা কমন বিষয়। ইনফ্যাক্ট তাই না, আপনি যদি ইন্টারনেট সার্ভিস নেন, আপনার মেইন সোর্স অফ বিজনেস সেটা না, কিন্তু আপনার প্রতিষ্ঠানের তো আপনার অনলাইন সার্ভিস আছে বা আপনার ইন্টারনেট সার্ভিস আছে, এটার ভ্যাটও তো আপনি রিবেট নিবেন।
বর্তমানে ভ্যাট দিচ্ছে না, ভ্যাট কমিশন করে দিচ্ছে না, এক্সাম্পশন না ইন্টারনেটের উপরে। না 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 5% না না হ্যাঁ, আমাদের আইএসপি 5%। 5% আগে 15% ছিল। স্যার একটু হচ্ছে 99 এর আন্ডারে 5% ভ্যাট আর কি। স্যার একটা কনফিউশন ছিল। জি বলেন। স্যার হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কথা যেটা বললো স্যার উনি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তো হচ্ছে আউটপুট সেলের উপরে হচ্ছে 5% মানে রেটেড ট্যাক্স কাটে। না 5% এটা হলে তো সে আউটপুট ভ্যাট রিবেট নেওয়ার কোনো সুযোগই নাই, সুযোগই নাই। জানেনই হ্যাঁ ট্রানকেটের রেটে যদি কেউ ভ্যাট তাহলে পে তো করে স্যার ইন্টারনেট তাহলে প্রোভাইডার তো তাহলে এই ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে পারবে না, রিবেটটা নিতে না পারবে সে না। তো অবশ্যই পারবে না, অবশ্যই পারবে না। কিন্তু আপনি যদি 15% এর ভ্যাট দেন তাহলে আপনাকে যে 5% এর ভ্যাট চালান দিচ্ছে সেটা আপনি রিবেট নিতে পারবেন। কিন্তু স্যার সার্ভিস প্রোভাইডার যদি ক্লিয়ার না। ভ্যাট দেয়, ওই ইন্টারনেট সার্ভিস, আমি একটু শেষ করি, ওই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যদি 15% এর ভ্যাট দেয়, যেমন আমরা নেটওয়ার্ক, অথবা আমি যদি বলি অলওয়েজ নেটওয়ার্ক, বিভিন্ন অগ্নি সিস্টেম, ও যদি আমাকে একটা বিল করে আমাকে 15% ভ্যাট চালান দেয় অথবা 5% ভ্যাট চালান দেয়, আমি যেহেতু 15% এর ভ্যাট পে করি, আমি আউটপুট ভ্যাটের এগেইনস্টে ও 5%, 7%, 10%, 15% আমি রিবেট নিতে পারবো। কিন্তু সে যদি 15% এর ভ্যাট না দিয়ে 10% বা 5%, 10% তো নাই, 5% এর ভ্যাট দেয়, তাহলে সে আউটপুট ভ্যাট রিবেট নিতে পারবে না, তাহলে সেটা তার কষ্ট হতে কোম্পানি। স্যার একটা কোশ্চেন ছিল যে আমরা তো জানি যে তার লিমিট যতই হোক সে ম্যান্ডেটরি মানে ইচ্ছা যদি করে সে রেজিস্ট্রেশন করতে পারবে, তো সেক্ষেত্রে আপনার হ্যাঁ তার যদি মিনিমাম ক্রাইটেরিয়া 30 মিলিয়ন যদি ক্রস না হয় বিগত কয়েক বছর কনসিকুয়েন্স 4 বছর 5 বছর, সেক্ষেত্রে কি এটা ক্যান্সেল হওয়ার কোনো ইয়ে আছে না চলতে থাকবে? এখানে আইনে বলা আছে আপনার ক্যান্সেল করবেন, যে ক্যান্সেলের নিয়মে বলা আছে যে আপনি একবার সেলফ রেজিস্ট্রেশন নিলে সেটা আপনাকে মিনিমাম 1 বছর কন্টিনিউ করতে হবে। 1 বছরের আগে আপনি ক্যান্সেল করতে পারবেন না। তার মানে এই নয় যে আপনার 5 বছর যদি আপনার এটা থ্রেশহোল্ড লিমিট ক্রস করেনি তার মানে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন ক্যান্সেল করবেন, নট লাইক দ্যাট। এরকম আইনে কিছু বলা নেই। আইনে বলা আছে যে আপনার একবার নিলে আপনাকে অন্তত 12 মাস কন্টিনিউ করতে হবে। সুতরাং আপনি যদি স্বেচ্ছায় নেন আপনি কন্টিনিউ করতে পারবেন। বেনিফিট হচ্ছে আপনি ইনপুট ভ্যাটের রিবেট নিতে পারবেন আউটপুট ভ্যাটের এগেইনস্টে। ওকে স্যার। স্যার আমি এখন একটু ক্লিয়ার হইতে পারি না। আমার আইএসপি তে বিটিসিএল কে আমরা এখন 5% দিই, এখন কি আমি রিবিট পাবো না? আর রিবিটটা কি 15% এর সাথে সম্পর্ক? বিষয়টা একটু অবশ্যই 15% সম্পর্ক। রিবেট পাইতে হলে প্রথম ও প্রধান শর্তই হচ্ছে আপনাকে 15% এর ভ্যাট পে করতে হবে। ওকে ক্লিয়ার স্যার, এটা হলো ক্লিয়ার। স্যার ম্যাক্সিমাম রেট তাই না? হ্যাঁ ম্যাক্সিমাম 15%। একমাত্র 15% এটা ভ্যাট দিলে আপনি রিবেট পাবেন, অথবা যদি আপনি এক্সপোর্টার হন তাহলে আপনি রিবেট পাবেন বা অ্যাডজাস্ট করবেন আপনি। হ্যাঁ, এছাড়া আপনার কোনো রিবেট পাওয়ার সুযোগ নেই। স্যার এই এক্সপোর্টার বলতে এইখানে একটু ক্লিয়ার করেন। এক্সপোর্টার বলতে বোঝা যাচ্ছে যে আপনি যদি দেশের বাইরে কোনো কিছু প্রোডাক্ট সেল করেন, হ্যাঁ, আপনি মনে করেন যে দেশের বাইরে ডিরেক্ট এক্সপোর্ট করতেছেন অথবা ডিমড এক্সপোর্টার, আপনি এক্সপোর্ট করছেন না বাট এক্সপোর্ট কে হেল্প করতেছেন আপনি। হ্যাঁ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি বলা হয়। ধরেন আপনি সরাসরি ইপিজি তে কোনো প্রোডাক্ট সাপ্লাই করলেন, অথবা কোনো একটা সাপ্লায়ার, ধরেন আমি XYZ কোম্পানি বা আমি লিয়াংফুং, আপনি আমি হলো একটা মাস্টার এলসির এগেইনস্টে আমি এক্সপোর্ট করতেছি এবং তার এগেইনস্টে ব্যাক টু ব্যাক এলসি থ্রুতে আমি আপনার কাছ থেকে কিছু মাল কিনেছি। মানে সেটা জিপার হতে পারে, সেটা কটন হতে পারে, বা কেমিক্যাল হতে পারে, বা ডাইং হতে পারে। তো এই যে আপনি আমাকে হেল্প করলেন, আমি তো বোনাফাইড এক্সপোর্টার, সো এইটা আপনি যে আমাকে হেল্প করলেন আপনি হচ্ছেন ডিমড এক্সপোর্টার। এই যে এক্সপোর্টার এবং ডিমড এক্সপোর্টার যারা কিনা এই ভ্যালু চেইনের এক্সপোর্টের সাথে সম্পৃক্ত, সেই ক্ষেত্রে এই ভ্যাটটা প্রযোজ্য হবে না। মানে সেই ভ্যাটটা যদি দেয়ও সে সেটা আবার ফেরত নিতে পারবে ডিউটি ড্রব্যাক এর মাধ্যমে। হ্যাঁ, ডেডোর মাধ্যমে। হ্যাঁ, ডিডোর মাধ্যমে। হ্যাঁ সরি ইন্টারপ্রেট স্যার না স্যার ইন্টারপ্রেট ওই আমাদের প্রত্যেকদিন মোটামুটি হচ্ছে 8:30 থেকে 15 মিনিটের একটা ব্রেক পাই নামাজের জন্য স্যার। এটা জাস্ট হ্যাঁ শিওর, আমি তো দেখিনি আর কি। 8:30 বাজে, তাহলে আমরা আর 15 মিনিট 14 মিনিট পরে ব্রেকটা দেই। জি স্যার। ওকে স্যার। ওকে স্যার। আর কি কোশ্চেন? আমরা যখন বিটিসিএল এ 5% দিয়ে আসতেছি, এখন আমাদেরকে বলা আছে যে সেলস পর্যায়ে আবার
ভ্যাট কতজনের কাছে সেল করছি ওটা আবার কালেক্ট করে ভ্যাট দেওয়ার জন্য, তাহলে আমরা এই ক্ষেত্রে দুইবার দিলাম না? তা আপনাকে তো দিতেই হবে, এটাই তো নিয়ম। আপনি যেহেতু বিটিসিএল কে সেল করছেন না, কিন্তু আপনার সেলস তো বিটিসিএল কে যে দিয়েছেন ওটাও আপনার সেলস, আর আপনার নরমাল সেলস নাকি কি বলছেন আপনি? স্যার আমি বিটিসিএল থেকে কেনার সময় 1 লাখ টাকা কেনার সময় 5,000 টাকা দিয়ে এসেছি, 1,05,000 দিছি। এখন আমি এটা সেল করলাম ফর এক্সাম্পল 2 লাখ টাকা, তখন আমাকে আবার 5% হিসাব করে ওদের এখানে ব্যাট রিটার্ন দিতে হবে। তার মানে তো আপনি যেটা ইনপুট সেটা আপনার কস্ট টু দ্য কোম্পানি, ওটা আপনাকে ইনপুট ভ্যাট বলার কোনো সুযোগ নাই। আপনার ওখানে কস্ট 1,05,000, আপনি ওই প্রোডাক্ট বা সার্ভিস 2 লাখ টাকা সেল করেছেন, আপনার আউটপুট ভ্যাট 10,000 টাকা। তার 10,000 টাকা আপনার আউটপুট ভ্যাট, ইনপুট ভ্যাট আপনার নাই, 5,000 টাকা আপনার কস্ট, তাহলে আলটিমেটলি আপনি ভ্যাট পে করলেন 15,000 টাকা। ওটাই বলতে চাই স্যার, তাহলে তো আমাদের বার্ডেন হয়ে গেল না এটা আমাদের জন্য? হ্যাঁ বার্ডেন, এটাই তো নিয়ম। আপনি 5% কেন দিবেন? আপনি 15% দেন, আপনাকে তো না করেনি। তাহলে 15% রিবেট নিতে পারবে। সার্কুলার করে দিছে স্যার, সার্কুলার করে দিছে তো। সার্কুলার তো অনেক কিছু থাকে, ওই যে সেলফ রেজিস্ট্রেশনের সুযোগ আছে না, সার্কুলার বলে দিছে আপনি সেলফ রেজিস্ট্রেশন যদি নেন আপনি আউটপুট ভ্যাট ইনপুট ভ্যাট দিবেন নিতে পারবেন। আপনার সমস্যা কোথায়? স্যার উনি তো স্যার চাইলেই 50% করতে পারবে না, কারণ হচ্ছে সব জায়গায় হচ্ছে 5% রেটে হচ্ছে মানে হচ্ছে ইয়াটা দেওয়া হচ্ছে, ইন্টারনেট সার্ভিসটা দেওয়া হচ্ছে। এখন আপনি যদি যদি মনে করেন যে 15% দেয় তাহলে ওনার কস্টটা বেড়ে যাবে না স্যার? আমি বুঝতে কাস্টমার তো পেরেছি ওনারটা না, নিবে না তখন। কস্ট বাড়বে কোথায়? কস্ট তো বাড়তেছে না। ধরেন উনি যদি আমাকে দেয়, সে আমাকে দিবে 1 লক্ষ টাকা 15 টাকার ভ্যাট, আমার জন্য কস্ট তো 1 লাখ টাকাই, আমার জন্য কষ্ট 1,15,000। মার্কেটে তো স্যার অন্যান্যরা হচ্ছে ওনাকে দিচ্ছে 1,05,000 টাকায়, আর আমি যদি উনি যদি 1,15,000 টাকায় দেয় তাহলে কাস্টমাররা তো ওনার থেকে নিবে, যারা 1,05,000 টাকায় দিচ্ছে তাদের থেকে নিবে। 1,05,000 টাকার কাছ থেকে যদি নেয় তাহলে তো 1,05,000 টাকা লস হচ্ছে হলো, সে ওখানে 10,000 টাকা ভ্যাট দিচ্ছে, এখানে 5,000 টাকা ভ্যাট দিচ্ছে, তাহলে 15,000 টাকা ভ্যাট দিচ্ছে। আর আপনার কাছ থেকে যদি নেয় বা আপনি যদি এভাবে বিজনেস করেন তাহলে আপনি 2 লাখের উপর 30,000 দিবেন, 15,000 মাইনাস করে আপনি 15,000 দিবেন। বা আমি যদি এক্সাম্পলটা আর একটু ডিফারেন্টলি দিই তাহলে দেখা যাবে যে আপনি যেখানে 5% এটা দিচ্ছেন সেখানে আপনাকে 20,000 টাকা ভ্যাট দিতে হচ্ছে, যেখানে আপনি 15% দিচ্ছেন সেখানে আপনাকে ভ্যাট দিতে হচ্ছে 15,000 টাকা। তাহলে দেখা যায় এখানে আপনি বেনিফিটেড। নর্মালি যেটা করে যখন এইরকম প্রভিশন হয় বা এই ইনপুট ট্যাক্স ক্রেডিটটা আপনি নিতে পারেন না, তখন দেখা যায় ওই পরিমাণ টাকাটা ওরা পরে কি কাস্টমারের ঘাড়ে চাপায়, আপনার কস্টটা ওরা কাস্টমারের কাছ থেকে কভার করে নেয়, যে এত টাকা আমি ভ্যাট পে করতেছি তাহলে এটা আমার কস্ট হচ্ছে, তাহলে ওই পরিমাণ টাকা আমাকে কাস্টমারের কাছ থেকে নিতে হবে, ওটা সেলস এর সাথে তাই অ্যাড করে দেয়। দিস ইজ স্যার তখন কি এটা সেলস ভ্যাট হয়ে যায় না? আরে না রে ভাই, এর মধ্যে বহু ঝামেলা আছে। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। রিসেন্টলি এটা অফ দ্য রেকর্ড বলি, ধরেন রিসেন্টলি আপনার নতুন একটা আইন হয়েছে যে রেস্টুরেন্টের উপরে ভ্যাট হবে হচ্ছিল 10%, তাই না? আর জি স্যার আগে ছিল রেস্টুরেন্ট এবং হোটেলের উপরে 15%, তাই না? 15%, রাইট। তো রেস্টুরেন্ট গুলো কি করলো, আপনার ভ্যাটের রেটটা 10% করে দিল, কথার কথা। এখন 10% যখন করে দিচ্ছে তাহলে লাভটা কি? কনজিউমারের লাভ হয়েছে যে কনজিউমারকে ভ্যাট কম পরিশোধ করতে হবে, তাই না? জি স্যার। এখন ব্যবসায়ীরা কি করলো, ব্যবসায়ীরা বললো যে ঠিক আছে, এই যে কষ্টের সাথে 5% বাড়ায় নিচ্ছে। সে করলো কি, তার রেভিনিউ আপনার 5% বাড়ায় দিচ্ছে, যে আমার সেলিং প্রাইস বাড়ায় দিচ্ছে। কারণ কেন বাড়ালো সে? আগে তো সে 15% রেটে ভ্যাট দিত, সে তার ওই কস্টটা সে রিবেট নিতে পারতো, এখন তো সে রিবেট নিতে পারতেছে না। তো দেখা গেল যে তার যদি 2 লাখ টাকা ভ্যাট রিবেট ক্যান্সেল হয়, সে এখন ওই সেলিং প্রাইসটা বাড়িয়ে দিয়ে দেখা গেল সে 5 লাখ টাকা ওখান থেকে ইনকাম করতেছে, তারপরে তার 3 লাখ টাকা নেট লাভ আছে। বুঝতে পারছেন? জি স্যার। আমার বিষয়টা ক্লিয়ার কিনা? আবার বলেন স্যার। বলছি যে ধরেন এই আইনটা চালু হওয়ার আগে আপনার 1 লাখ টাকা রেভিনিউর উপরে আপনি 15% ভ্যাট দিতেন, ঠিক আছে? তাহলে আপনার ভ্যাট ছিল 15,000 টাকা, ঠিক আছে? তো আর আপনি মনে করেন ওই প্রোডাক্টটা সেল করার জন্য আপনি 60,000 টাকার ইনপুট করেছেন, তার উপরে ভ্যাট আসছিল 9,000 টাকা। তাহলে আপনি আউটপুট ভ্যাট থেকে ইনপুট ভ্যাটটা, একটা সেকেন্ড, বা আমি ক্লাসে আছি, আমি তোমাকে পরে কল ব্যাক করতেছি, আমি ক্লাসে আছি পরে কল ব্যাক করতেছি, সরি। সো এই যে আপনি আউটপুট ভ্যাটের সাথে ইনপুট ভ্যাটটা মাইনাস করে আপনি 6,000 টাকা ভ্যাট পে করতেন। এখন কি হলো যে রেস্টুরেন্টের ক্ষেত্রে আপনার আউটপুট ভ্যাট হয়েছে 10,000 টাকা, তাহলে 1 লাখ টাকার উপর ভ্যাট দিবেন 10,000 টাকা। আবার ইনপুট ট্যাক্স ক্রেডিট আপনি
নিতে পারবেন না, তাহলে আপনার ইনপুট ট্যাক্স কত 9,000 টাকা, তাহলে আপনি টোটাল ভ্যাট দিচ্ছেন কত 19,000 টাকা, তাহলে আপনার লস হয়ে গেল না? এই 9,000 টাকা আপনার কস্ট অফ গুডস সোল্ড বেড়ে গেল, তাহলে আপনাকে এটা রিকভার করতে হবে না? এই রিকভার করার জন্য আপনি কি করলেন যে আমার 9,000 টাকা যেহেতু কস্ট টু দ্য কোম্পানি হয়ে গেছে, ঠিক আছে, আমি সেলিং প্রাইসটাকে এমন ভাবে বাড়াই যাতে আমার এই 9,000 টাকা না আরো বেশি কিছু রিকভার হয়, দেখা গেল আপনি 15,000 টাকা রিকভার করতেছেন। এখন বুঝতে পেরেছেন 15,000 টাকা রিকভারি করতেছে? হ্যাঁ, কিভাবে করতেছেন? কারণ আপনি যে প্রোডাক্টটা আগে 100 টাকায় সেল করতেন সেটা এখন দাম বাড়ে আপনি 110 টাকা করে দিচ্ছেন, কিন্তু আপনার বাড়ানোর কথা ছিল 5 টাকা, আপনি করে দিচ্ছেন এই সুযোগ নিয়ে আপনি 110 টাকা করে দিয়েছেন, তাতে আপনার রেভিনিউ বেশি আসতেছে, তাহলে দেখা গেল যে আপনার অ্যাডিশনাল রেভিনিউ আসতেছে 15,000 টাকা, আর আপনার ভ্যাট রিবেট ক্যান্সেল হচ্ছে 9,000 টাকা, স্টিল আপনার 6,000 টাকার প্রফিট থাকতেছে। এখন আপনি ক্লিয়ার? ক্লিয়ার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার আমরা তো জানি আইটি এনেবল সার্ভিস যেগুলো, এটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি ভিডিএস এর আন্ডারে 5% রাখা হয়েছে। তো আইটি এনেবল সার্ভিস প্রোভাইডার যদি আপনার 15%-এ মানে ভ্যাটটা মানে আউটপুট বা সার্ভিস দেয়, সেক্ষেত্রে তো সেক্ষেত্রে কি সেটার ম্যান্ডেটরি ভিডিএস এর আন্ডারে থাকে? হ্যাঁ থাকবে, থাকবে আপনার, কারণ ওখানে আইটি এনেবল সার্ভিস তো 15% দিলেও সে তো ওই সার্ভিস কোড 99.2 আন্ডারে আছে, সে সেলফ রেজিস্ট্রেশন নিয়েছে, কিন্তু তার সার্ভিস কোড তো চেঞ্জ হয় নাই, তো ওই সার্ভিস কোড অনুযায়ী সে ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশনের ভিতরে পড়ে যায়। যেমন আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, যেমন হোটেলের ক্ষেত্রে হোটেল কিন্তু ওই 15% এটা ভ্যাট পে করে, কিন্তু হোটেল কিন্তু ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশনের মধ্যে পড়ে যায়, বা অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং ফার্ম ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশনের মধ্যে পড়ে যায়। আপনি যে কোশ্চেনটা করেছেন আপনার কোশ্চেনটা ডিফারেন্ট, যে আমি যদি এখন 15% এটা ভ্যাট দেই তাহলে সেক্ষেত্রে আমি ম্যান্ডেটরি ডিডাকশনের মধ্যে পড়বো কিনা। প্রথম কথা হলো সার্ভিসের ক্ষেত্রে যেহেতু আপনি 99.2 হচ্ছে আপনার সার্ভিস কোড, এবং আপনি উইথ হোল্ডিং ভ্যাটের ক্রাইটেরিয়াতে পড়েন, আপনার এট সোর্সে ভ্যাট কাটতে হবে আমার যতটুকু মনে হয় আর কি। সেক্ষেত্রে কি স্যার আমার 15% হিসেবেই উইথহোল্ড করা হবে? হ্যাঁ 15% এটা উইথহোল্ডিং করে আপনাকে 6.6 চালান দিয়ে দিবে, আপনি সেটা দিয়ে আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেবেন। কাস্টমার তো কখনো 15% মানবে না এছাড়া 240 লিস্টে যেগুলো আছে সবগুলোই স্যার ডিডাকশন। কারণ 5% অলরেডি ডিক্লার্ড। না 5% আছে তাতে কি হয়েছে, আপনার তো এখানে সেলফ রেজিস্ট্রেশনের প্রভিশন আছে। আমি বুঝতেছি না, আমাদের অর্গানাইজেশনে আমরা নেটওয়ার্ক থেকে সার্ভিস নেই, আমাদের এখানে আমরা অগ্নি সিস্টেম থেকে সার্ভিস নেই, তারা আমাদেরকে 15% এর ভ্যাট চালান দেয়, আমরা তো মানতেছি। স্যার আপনারা মানতেছেন দেখি 5% দিলে তো তাহলে কমে না। আমার তো কস্ট টু দ্য কোম্পানি 0, কারণ আমার 15% রেটেও আমার কস্ট টু দ্য কোম্পানি যায়, 5% আমার কস্ট টু দ্য কোম্পানি তাই, কারণ ওখানে তো আমার উপর কোনো ইম্প্যাক্ট নাই। যদি কেউ বোঝে তাহলে তো তার কোনো সমস্যা। আপনি ওইভাবে যেমন চিন্তা করতেছেন যে তাকে 1,15,000 টাকা দিতে হচ্ছে, সে তো 1,15,000 না, আসলে সে 1 লাখ টাকায় তো চার্জ করতেছে, 15,000 টাকা তো সে রিবেট নিচ্ছে, তাহলে তার সমস্যা কোথায়? স্যার যদি আমার আউটপুট ভ্যাট যদি 15% না হয় সেক্ষেত্রে আমি কি করব? আমার আউটপুট ভ্যাট না হলে তো প্রশ্নই ওঠে না, তখন তো আমি নিবই না। আমার আউটপুট ভ্যাট না হলে তো যত বেশি হবে ততই আমার লস, কারণ আমি পুরোটাই কষ্ট দা কোম্পানি হবে। কিন্তু স্যার এটা কি কোনোভাবে সম্ভব যে ওরা যারা 15% দিচ্ছে আইটি এনেবল সার্ভিস গুলা, এটা কি স্যার 5% ওরা দিবে না, কোনোভাবেই দিবে না? এটা কি মানে কোনোভাবে মানা যাবে? এটা স্যার আমার কস্টটা বেড়ে যাচ্ছে। না স্যার আপনি তো 1 লাখ টাকার নেট বিল 1,15,000 টাকা দিচ্ছেন, ওয়ারেজ আপনি দিতে হতে স্যার 1,05,000 টাকা, কারণ আপনি জানেন যে 5% ভ্যাট স্যার, তাহলে আপনার 15,000 টাকা এটা বাকি 10,000 আপনার লস না? আমার লস হলো এক্ষেত্রে তো স্যার আপনার প্রতিষ্ঠানের রেভিনিউ কমে যাবে স্যার, যেহেতু আপনার কস্ট বাড়তেছে, কস্ট অফ গুডস সোল্ড বাড়বে, এক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের রেভিনিউ লস কিভাবে হলো? আমি তো 15% এটা ভ্যাট পে করি, আমি 15% রেটে ভ্যাট পে করি, আমি যাই কিনি সবই আমার ইনপুট, আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিচ্ছি, সেটা 5,000 হলো আমার ক্রেডিট, 15,000 হলো আমার ক্রেডিট, তাহলে আমার কস্ট কোথায় বাড়লো? আপনার রিবেট আছে, সবকিছু তো স্যার ইনপুট হবে না স্যার, ইনপুটের তো একটা স্যার মানে ইয়াটা মানে ফ্রেমওয়ার্ক আছে স্যার। সেকশন 46 এ তো আপনার এটার কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই, আপনারা সেকশন 46 টা দেখেন, ওখানে কি এই ব্যাপারে কোনো রেস্ট্রিকশন দেওয়া আছে?
না স্যার, এখন তো সবকিছুই মোটামুটি ইনপুটের আন্ডারে নিয়ে আসছে। হ্যাঁ, তো বরঞ্চ এখন মোটামুটি ইনপুটটাকে আরো বড় করা হয়েছে। হ্যাঁ, এখন সবকিছুই মোটামুটি ইনপুটের আন্ডারে আনা হ্যাঁ হয়েছে, এই জন্য হচ্ছে সবকিছুতে হচ্ছে আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবো। হ্যাঁ, এখন তো এটাকে আরো শুধুমাত্র এনলার্জ করা হচ্ছে আর কি। হ্যাঁ, কিন্তু জি আপনি যেটা বলেছেন সেটা শুধুমাত্র কখন প্রযোজ্য হচ্ছে, যে আমার আউটপুট ভ্যাট 7.5%, কথার কথা, বা 10%, সেক্ষেত্রে যদি সে আমাকে 15% ভ্যাট চালান দেয়, দ্যাট উইল বি দ্য কোশ্চেন উইল অ্যারাইজ, যে আমার ওই ভ্যাটটা তো আমি রিবেট পাবো না, তাহলে আমি ওর কাছ থেকে কেন নেবো? এই ক্ষেত্রে আপনার কোশ্চেনটা ভ্যালিড। জি স্যার, এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমি কি কোনো এই লিগ্যাল ক্ষেত্রে আপনি অ্যাকশনে নিবেন না যেতে ওর পারি? কাছ থেকে, সেক্ষেত্রে আপনি ওর কাছ থেকে নিবেন না, আপনি আরেকজনের কাছ থেকে নেবেন। সেক্ষেত্রে সেক্ষেত্রে স্যার তার কাছ থেকে সার্ভিস যেটা নিচ্ছি তার রেটটা তুলনামূলক অন্য সাপ্লায়ার থেকে কম, সেক্ষেত্রে কি আমি স্যার এখন 15%-এই নিবো? এখন আপনি এটা তো একটা ডিফারেন্ট কোশ্চেন হয়ে গেল আর কি। হ্যাঁ, এখন আমরা নেটওয়ার্ক আপনাকে 50,000 টাকায় যে সার্ভিস দিচ্ছে, সেটা যদি আপনি অগ্নি সিস্টেমে 1 লাখ টাকা দেয়, এখন আপনি যদি দেখেন যে 1 লাখ টাকা আমার এখানে 50,000 টাকা বেশি কস্ট, আর এখানে আমার ভ্যাটের কস্ট হচ্ছে 7,500 টাকা, এখন আমি কোনটাকে কনসিডার করবো, 50,000 না 7,500? এখন এটা তো আপনার বিজনেস ডিসিশন, এটা আমি কিভাবে বলবো বলেন? না স্যার, এত ডিফারেন্স সাধারণত হয় না, হয়তো বা 60 এরকম, 50 to 60 এরকম হতে পারে, এত ডিফারেন্স হয় না স্যার। আমার কোম্পানির ক্ষেত্রে এরকম একটা মানে ঘটনা ঘটেছে, রবি থেকে স্যার সার্ভিস নিচ্ছি, আমার হ্যাঁ, আউটপুট ব্যাট 7.5%, বাট রবির আউটপুট ব্যাট 15%। ওদের থেকে জি। সার্ভিস নিচ্ছি স্যার, দেখা যাচ্ছে যে আমার আইটি এনেবল সার্ভিসের উপর 5%, কিন্তু আমি রবি তো আমি আইটি ডিজিটাল এনাবল সার্ভিসের মধ্যে পড়ে না, রবি তো আজিয়াটা টেলিকমিউনিকেশন লিমিটেড, অপারেটর। এটা হ্যাঁ স্যার রবি বলতে আজিয়াটা লিমিটেড, যেটা হ্যাঁ আজিয়াটা যেটা দিচ্ছে, হ্যাঁ 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 ওদের সার্ভিসটা স্যার আইটির মধ্যে পড়তেছে। হ্যাঁ, ওই যে বিভিন্ন রকম টিকিটিং আরো কি কি যেন করে আর কি, ওরা আরো জি স্যার। সিস্টেমস আছে আর কি। হ্যাঁ, জি স্যার, সেক্ষেত্রে স্যার আমি কি করতে পারি? আমি কি কোনো লিগ্যাল অ্যাকশনে যেতে পারি যে না আমি, ও আমার থেকে বেশি নিচ্ছে, এই ধরনের কোনো প্রভিশন আছে কিনা? এটা আমার জানা নেই, আমি আমি জানি না এটা, সরি, আই ডোন্ট নো অ্যাবাউট ইট। এটা আমি নোট নোট রাখি, দাঁড়ান আমি নোট রাখি। তার পাশাপাশি আমাদের 8:30 বেজে গেছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার। আমি এটা নোট রাখি, এটা ইন্টারেস্টিং কোশ্চেন। আপনি আমি স্যার বলেছেন এটা যে প্রবলেম ফেস করেছি স্যার, আমি এই আমার প্রবলেমটা ফেস করেছি। রেট হচ্ছে হলো 5%, 7.5%, 7.5%। আমার আর আমি আউটপুট। ইনপুট নিয়েছি 15%। জি স্যার। আমি তো রিবেট নিতে পারতেছি না, জি স্যার। বাট সে হচ্ছে আইটি এনাবল সার্ভিস। ওর ভ্যাট রেজিস্ট্রেশন ডকুমেন্ট নিয়েছেন, সেখানে কি জি বলা স্যার। আছে? আইটি স্যার এনাবল তার রেট হচ্ছে 5%, তাহলে সেক্ষেত্রে আমি তার এগেইনস্টে কি করতে পারি? এই তো জি স্যার, সে তো স্যার 15% নিচ্ছে, কারণ তার আউটপুট ভ্যাট 15% সে রিবেট নিবে, এই হ্যাঁ জন্য হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ। তার বেনিফিট হচ্ছে, বাট আমার কোনো বেনিফিট হচ্ছে না। আপনার তো কষ্ট তো কোম্পানি বেড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা নোট রাখলাম, দেখি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ব্রেকের কথা বলছি। হ্যাঁ, ব্রেক কি দিব এখন? জি স্যার, 8:30 বাজে। হ্যাঁ, কতক্ষণ ব্রেক দিব? স্যার অ্যাজ 15 ইউজুয়াল মিনিটস 15 মিনিট। 15 মিনিট স্যার। তাহলে এখন তো 1:30 বাজে, আমরা 8:45-এ ব্যাক করবো আর কি। হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। Recording stopped.
আমরা কি শুরু করব? আপনারা কি আসেন? জি স্যার, শুরু করতে পারেন। জি স্যার। জি স্যার। Recording in progress. তো আমরা এখানে ছিলাম, টার্নওভারের থেকে আমরা অন্য জায়গায় চলে গিয়েছিলাম আর কি, আপনাদের কোশ্চেন গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম আর কি। এরপরে এটা অলরেডি আলোচনা হয়ে গেছে। আমাদের বিন নাম্বারের ক্ষেত্রে বিন কোথায় কোথায় লাগবে বা প্রয়োজন আর কি, সেগুলোর ব্যাপারে যেটা বলা হয়েছে যে আমরা যদি ইম্পোর্ট এক্সপোর্ট করি সেক্ষেত্রে আমাদের অবশ্যই বিন থাকতে হবে। আমি যদি কোনো রেজিস্ট্রেশন অফ ল্যান্ড থাকে অথবা বিল্ডিং থাকে সেক্ষেত্রে আমাকে বিন নিতে হবে। আমার যদি আমার কোনো আইআরসি এবং ইআরসির ইস্যু থাকে, এটা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে সম্পৃক্ত, সেক্ষেত্রে আমার বিন নাম্বার থাকতে হবে। দেন আমি যদি কোনো উইথহোল্ডিং এন্টিটির কাছে সাপ্লাই করি, উইথহোল্ডিং এন্টিটি আমার বিন না থাকলে আসলে আমার কাছ থেকে কোনো কিছু পারচেস করারই কথা না, আইনি সেটাই বলে। আমি যদি কোনো টেন্ডারে পার্টিসিপেট করতে চাই অথবা যদি আমি কোনো অর্গানাইজেশনে ইনভেস্টমেন্ট করতে চাই, আমি যদি কোনো বন্ডের লাইসেন্স নিতে চাই বন্ডেড ওয়্যার হাউসের জন্য, আমি যদি কোনো ব্যাংক লোন নিতে চাই রেজিস্টার্ড পারসন হিসেবে, এবং আমি আরো আদার্স বিভিন্ন হতে পারে যেটা গভর্নমেন্ট টাইম টু টাইম বিভিন্ন এসআরও দিয়ে অথবা অর্ডার দিয়ে বলে দেয় আর কি, এই সকল ক্ষেত্রে আমাদের বিন ম্যান্ডেটরি আর কি। এরপরে আমরা যদি রেজিস্ট্রেশনের কথা বলি, রেজিস্ট্রেশনটা আসলে বেসিক্যালি দুই রকম হয়, একটা হচ্ছে হলো সেন্ট্রাল রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে হলো আমার ইউনিট রেজিস্ট্রেশন। এখন কখন সেন্ট্রাল রেজিস্ট্রেশন হবে কখন ইউনিট রেজিস্ট্রেশন হবে আপনারা এটা জানেন অবশ্যই, তারপর আমি জাস্ট রিকল করার চেষ্টা করি। আইনে যেটা বলা হয়েছে যে একটা এন্টিটি তার যদি ইকোনমিক অ্যাক্টিভিটি এবং তার সাপ্লাইং গুডস এন্ড সার্ভিসেস, হ্যাঁ আপনার যে টাইপের আপনার তার গুডস আছে অথবা সার্ভিস আছে সেটা যদি সিমিলার অর আইডেন্টিক্যাল নেচারের হয় এবং সেন্ট্রালি যদি সে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করে তাহলে সে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি যদি আমাদের ক্ষেত্রে বলি, আমাদের 3টা হোটেল আছে, একটা হচ্ছে ওয়েস্টিন ঢাকা, একটা হচ্ছে দ্য শেরাটন ঢাকা, আর একটা হচ্ছে উত্তরাতে একটা হানসা হোটেল, বনানীতে শেরাটন আর ওয়েস্টিন হচ্ছে গুলশানের। এই 3টা হোটেল কিন্তু সিমিলার গুডস অফ সার্ভিস প্রোভাইড করছে এবং আমরা সেন্ট্রালি সব বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করি আর কি। হ্যাঁ, এই জন্য আমরা কিন্তু ইউনিট রেজিস্ট্রেশন না নিয়ে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিয়েছি। সেন্ট্রাল আমার একটাই ভ্যাট রেজিস্ট্রেশন ইউনিক হোটেল এন্ড রিসোর্টের নামে, যেখান থেকেই আপনার ভ্যাট চালান ইস্যু করা হোক না কেন 6.3 অথবা 6.6 সবগুলোই ইউনিট হোটেল এন্ড রিসোর্টের নামেই থাকে আর কি। যেহেতু আমি সিমিলার টাইপস অফ বুকস সার্ভিস দিচ্ছি এবং আমার বুকস অফ অ্যাকাউন্ট সেন্ট্রাল হয়, এই জন্য আমি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিয়েছি। এখন ধরেন আপনি সিমিলার গুডস অফ সার্ভিস আপনি দেন না, হ্যাঁ, অথচ আপনি আপনার হচ্ছে মেইনটেইন করেন আপনার বুকস অফ অ্যাকাউন্ট সেন্ট্রালি, তাহলে আপনাকে ইউনিট রেজিস্ট্রেশন নিতে হবে। আবার এমন হতে পারে যে আপনি সেন্ট্রালি আপনি বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন করেন না এবং আপনার প্রোডাক্ট গুলো আপনার সিমিলার নেচারের না, ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট যদি হয় তাহলেও আপনাকে সেক্ষেত্রে ইউনিট, মানে এটাই বলা হয়েছে যে যদি আইডেন্টিক্যাল ও সিমিলার গুডস নো হয় তাহলে আপনি ইউনিট রেজিস্ট্রেশন নেবেন, অথবা সেন্ট্রাল রেকর্ড নো হলে আপনি ইউনিট রেজিস্ট্রেশন নেবেন, আর যদি দুইটাই ইয়েস হয় তাহলে আপনি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেবেন। সেন্ট্রাল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আরো কিছু এসআরও আছে, এসআরও 263 তে এটা বলা হয়েছে যে ম্যানুফ্যাকচারার, কমার্শিয়াল ইম্পোর্টার, ট্রেডার, সার্ভিস প্রোভাইডার এবং আপনার হচ্ছে হলো আদার্স যে অর্গানাইজেশন গুলো আছে তারা কিভাবে এই প্রসিজিওর গুলো মেনটেন করবে এখানে বলা হয়েছে। আমি যদি একটা এক্সাম্পল বলি, এখানে বলা হয়েছে যে ম্যানুফ্যাকচারার যারা প্রডিউস করতেছে সিমিলার অথবা আইডেন্টিক্যাল টাইপস অফ গুডস 2 or more প্লেস থেকে এবং রেকর্ডটা যদি মেনটেন করে, এবং সবগুলোর ক্ষেত্রে একই কথা বলছি আমি, আর এই জন্য সবগুলো করছি না, সবগুলোর ক্ষেত্রেই একই কথা বলা হচ্ছে যে আমার যদি আমি সেন্ট্রালি আমি মেনটেন করি এবং সবকিছু যদি আমার সেন্ট্রালি হয় এবং সিমিলার হয় তাহলে কিনা আমি এটা কি করবো, সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিব আর কি। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই, ধরেন আপনার রেনেটার কথা যদি বলি অথবা স্কয়ার ফার্মার কথা বলি,
রেন্টা বা স্কয়ার ফার্মের ক্ষেত্রে কি হয়, তাদের একটা আপনার হচ্ছে হলো হেড অফিস আছে, ধরেন আপনার হেড অফিস আছে গুলশানে, আর আপনার হচ্ছে হলো ফ্যাক্টরি আছে ধরেন চিটাগংয়ে অথবা সাভারে অথবা আপনার নরসিংদীতে। তো তার ডিফারেন্ট জায়গায় ফ্যাক্টরি আছে এবং তাদের বিভিন্ন ডিপো থাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে তাদের ডিপো থাকে। সেই ডিপো থেকে তারপরে আবার তারা এটা ডিস্ট্রিবিউট করে হচ্ছে হলো বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে আর কি। হ্যাঁ, তো তাহলে আপনি দেখেন, আপনি যদি সেন্ট্রাল রেজিস্ট্রেশন না নিয়ে ইউনিট রেজিস্ট্রেশন হয়, তার প্রবলেমটা কোথায়? প্রত্যেকটা ডিপোর জন্য আলাদা আলাদা বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে, আলাদা আলাদা লোক রাখতে হবে, আলাদা আলাদা আপনার অডিট করতে হবে, আলাদা আলাদা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জমা দিতে হবে, যেহেতু আপনার ইউনিট রেজিস্ট্রেশন নিয়েছে আর ভ্যাটটা যেহেতু রেজিস্ট্রেশন অনুযায়ী হয়। আর যদি আপনি সেন্ট্রালি করেন তাহলে সেন্ট্রালি একটাই বুকস অফ অ্যাকাউন্টস থ্রুতে, একটা অ্যাকাউন্টসের থ্রুতে আপনার একবারই অডিট হবে এবং একবারই যা ডিমান্ড হোক বা যা কিছু হোক সেটা কিন্তু একবারই হবে। এই হচ্ছে হলো ডিফারেন্স। আরো কি বলা হলো, সেন্ট্রাল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আরেকটা গভর্নমেন্ট অর্ডার আছে, গভর্নমেন্ট অর্ডার নাম্বার 21। সেখানে বলা হয়েছে যে an entity produces and supplies identical or similar goods or service can manufacture their own raw material, তারা তাদের নিজস্ব র ম্যাটেরিয়াল ম্যানুফ্যাকচার করতে পারে এবং ডিফারেন্ট ফ্যাক্টরিতে হতে পারে সেটা আর কি। হ্যাঁ, ধরেন চিটাগংয়ে আছে অথবা গাজীপুরে আছে। এবং স্টিল তারা সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন নিতে পারে কখন? যদি রেকর্ডস আর ইকোনমিক অ্যাক্টিভিটি যদি সেন্ট্রালি মেনটেন করা হয়, ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট সাবমিট করা হয় সেন্ট্রালি, 6.5 ধরেন যে আপনার 6.5টা ইস্যু করা হয়, ধরেন আপনার আচ্ছা আপনারা বলেন 6.5টা আমরা কখন ইস্যু করি? এক ইউনিট থেকে আরেক ইউনিটে গুড ট্রান্সফার করার জন্য। হ্যাঁ হ্যাঁ, আগে কিন্তু এটা ছিল না, আগের আইনে কিন্তু ছিল যে আপনার ফ্যাক্টরি থেকে বা আপনার গুদাম থেকে বা আপনার প্রিমিসেস থেকে কোনো প্রোডাক্ট আপনারই কোনো সিস্টার কনসার্নে গেলে আপনাকে কিন্তু ভ্যাট দিয়ে তারপরে এটা ট্রান্সফার করতে হতো। এখন কিন্তু সেটা না, এখন বলেছেন আপনি ভ্যাটটা আপনি সেন্ট্রালি দিবেন। কথার কথা, আমি যদি 100 টাকার একটা প্রোডাক্ট আমার একটা ইউনিট থেকে আমার আর একটা ইউনিটে ট্রান্সফার করি, তাহলে 100 টাকা ভ্যালুতেই ট্রান্সফার করব, নট ভ্যাট অ্যাড করে। তারপরে সেই ইউনিট বি সেটা যদি 150 টাকায় সেল করে, আলটিমেটলি ওর সেলটাই তো আমার টোটাল সেলসের ভিতর চলে আসতেছে, তাহলে আমি 150 টাকার উপর আমি ভ্যাট পে করে দিচ্ছি। সো এইটা সেন্ট্রালি আমাকে 6.5 আমাকে ইস্যু করতে হবে, বা ইন্টারনাল ট্রান্সফারের ক্ষেত্রে আমাকে 6.5 দিতে হবে। আমি যদি কোনো ম্যাটেরিয়াল কনজিউম করি ওন কনজাম্পশনের জন্য, তার উপর আমাকে ভ্যাট পে করতে হবে। ওন কনজাম্পশনের উপর ভ্যাট কোনো রিবেট নেই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন স্যার। হচ্ছে আপনি যেমনটা বললেন স্যার, হচ্ছে যে আইডেন্টিক্যাল গুড অথবা মানে যদি সিমিলার গুড না হয় তাহলে তাকে হচ্ছে আলাদা আলাদা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাইতে হবে, আলাদা আলাদা অডিট করতে হবে, বা হচ্ছে আলাদা আলাদা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানানোর জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাকে ইউনিট রেজিস্ট্রেশন নিতে হবে। জি স্যার। যেমন হচ্ছে স্যার আরএফএল, তাহলে কি করবো স্যার? আরএফএল এর তো স্যার মানে মানে কয়েকশো প্রোডাক্ট আছে, তাহলে ওরা আরএফএল এর ক্ষেত্রে বিষয়টা আমি বলি। আরএফএল এর ক্ষেত্রে যদি আপনি বলেন, আরএফএল এর ক্ষেত্রে তার তো ডিফারেন্ট নেচার অফ গুডস আছে, কিন্তু তার তো অডিটেড অ্যাকাউন্টস হচ্ছে একটাই, কারণ আরএফএল এর প্লাস্টিক গুডস কথা কিন্তু প্লাস্টিক গুডস এর তো আপনার প্লাস্টিক আইটেম যদি হয় তাহলে সবই তো সিমিলার ন্যাচারাল আইটেম। আমি আরএফএল এর ডিটেলসটা জানি না, তবে আরএফএল এর যদি একই কনসার্ন থেকে প্লাস্টিক আইটেম হয়, ইলেকট্রনিক্স আইটেম হয়, তারপরে আপনার কনজিউমেবল আইটেম হয়, তারপরে আপনার হচ্ছে এফএমজি গুডস হয়, তাহলে কিন্তু তার সেপারেট ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে, কারণ একটা প্রোডাক্টের সাথে একটা প্রোডাক্টের কোনো মিল নেই। সেক্ষেত্রে ইনপুট ক্রেডিট নিয়ে কিন্তু নানান রকম জটিলতা সৃষ্টি হবে। অনেক ক্ষেত্রে ইনপুট ক্রেডিট অনেক ক্ষেত্রে প্রযোজ্য হবে, অনেক ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সুতরাং আপনাকে এখানে আলাদা আলাদা হিসাব রাখতে হবে। আর এবার তো নতুন আইনে একটা বাধ্যতামূলক একটা আইন করেছে যে আপনাকে সেকশন 90 তে মনে বলেছে যে আপনার হলো অডিটেড অ্যাকাউন্ট সাবমিট করতে হবে আর কি। হ্যাঁ, আগে যেটা এটা ম্যান্ডেটরি ছিল না আর কি। হ্যাঁ, যদিও অডিটের সময় অডিটেড অ্যাকাউন্ট দিতে হতো, সো তারা এগুলো দিয়ে এখন ট্র্যাক করে বা ট্র্যাক করবে আর কি। হ্যাঁ, তাহলে কি ওরা মানে সেপারেট গুডস এর জন্য কি সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাবে, অডিট রিপোর্ট বানাবে? এখন সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে কিনা দ্যাট আই এম নট শিওর, বাট আইন তো সেটাই বলে, কারণ তার প্রত্যেকটা ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য তাকে ইউনিট রেজিস্ট্রেশন নিতে হবে। অথবা সে যদি সেন্ট্রালি রাখে, কথার কথা মনে করেন যে তার 5টা প্রোডাক্টের জন্য একটাই কনসার্ন, আরএফএল
একটা ইউনিট দিতে হয়, তাহলে ওই একটা ইউনিট দিয়ে যদি সে 5টাকে ডিফাইন করতে হয়, তাহলে তার 5টার আলাদা আলাদা সেগমেন্ট রিপোর্টিং থাকতে হবে। সেই সেগমেন্ট রিপোর্টিং দিয়ে তাকে এটা ডিফাইন করতে হবে। যেমন আমরা কি করি, আমাদের 3টা হোটেল আছে, আমরা 3টা হোটেলের জন্য সেপারেট সেপারেট হিসাব রাখি এবং প্রত্যেকটা অ্যাকাউন্টস এর ভিতরে আমাদের খরচের হেড গুলোকে আমরা আলাদা আলাদা করে দিয়েছি, যে আমার ওয়েস্টিনের জন্য কত, শেরাটনের জন্য কত, হানসার জন্য কত, সো দ্যাট যখন যদি আমি সেন্ট্রাল রেজিস্ট্রেশন, তারপরে কিন্তু আমি সেগমেন্ট রিপোর্টিং করি এবং আমি ওটা আলাদা রেখেছি, যে যদি কোনো কারণে যদি তারা জানতে চায়, সো দ্যাট আমি যেন ওখান থেকে বলতে পারি। আর সেক্ষেত্রে আমি যতটুকু বুঝতে পারি, তার যদি একই অর্গানাইজেশন থেকে এরকম হয়, তাহলে তার অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো 5টা হবে না, একটাই হবে, বাট তখন তাকে সেগমেন্ট রিপোর্টিং রাখতে হবে, প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা তার হিসাব থাকতে হবে। তাহলে তো আপনি কিভাবে সার্টিফাই করবেন? সে অডিটেড অ্যাকাউন্টস একটাই দিবে, কিন্তু তার ভিতরে তার সকল ইনগ্রিডিয়েন্টস গুলো থাকবে। এখন চ্যালেঞ্জ হবে কোথায়? চ্যালেঞ্জ হবে হলো আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স গুলোতে, বা যেগুলো হচ্ছে আনঅ্যালোকেটেড এক্সপেন্স গুলো যে আছে, সেগুলো তো আপনার ব্যাক অফিসের এক্সপেন্স গুলো তো 5টা ইউনিটের জন্যই আপনার একটা হয়, এটা তো আলাদা আলাদা কোনো খরচ হয় না। সেক্ষেত্রে আপনাকে ওভাবে অ্যালোকেট করতে হবে, অ্যালোকেট করে সেটা ডিফাইন করতে হবে। এই অডিট নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন এগুলো নিয়ে আমরা ডিটেইল আলোচনা করব। স্যার আরএফএল এর যে প্লাস্টিক আইটেমটা, ওইটা ডিউরেবল প্লাস্টিক লিমিটেড নামে কিন্তু মার্কেটে আসছে, ডিরেক্টলি আরএফএল নামে। জি, ডিউরেবল প্লাস্টিক লিমিটেড। সেটা আসুক, সেটা তো সমস্যা নেই, সেটা যে নামে আসুক। আমরা তো ওটা নিয়ে আলোচনা করতেছিলাম না, আমরা তো আলোচনা করতেছিলাম যে যে আরএফএল যদি প্লাস্টিকও দেয়, উৎপন্ন করে একই কোম্পানি থেকে, সে প্লাস্টিক উৎপন্ন করে, আবার সে হচ্ছে হলো কনজিউমেবল গুডসও উৎপাদন করে, আবার সে ইলেকট্রনিক গুডসও উৎপাদন করে, তাহলে তার ভ্যাট রেজিস্ট্রেশনটা কি হবে? সেটা কি সেন্ট্রাল হবে না ইউনিট হবে? এটা আলোচনা করছি। তাই এটার উত্তর হচ্ছে যে এটা ইউনিট রেজিস্ট্রেশন হবে। তারপর উনি বলেছেন যে সেক্ষেত্রে অডিটেড অ্যাকাউন্টস কি আলাদা আলাদা হবে? আমি বলছি যে না, অডিটেড অ্যাকাউন্টস হয়তো একটাই হবে, বাট সেখানে সেগমেন্ট ওয়াইজ রিপোর্টিং থাকতে হবে, যে আমার এই ইউনিটের রেভিনিউ কত, এই ইউনিটের আমার কস্ট কত, প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোনেন্ট থাকতে হবে, যাতে অডিটের সময় এটাকে ডিফেন্ড করা যায়। 6.1 6.2 গুলা যদি আলাদা করা যায়, সেক্ষেত্রে হয়তো বা সেগমেন্ট রিপোর্টিং এর কাজটা করবে। হ্যাঁ হ্যাঁ, কারণ প্রত্যেকটা তো আলাদা আলাদা নেচার, আপনার একটা নেচারের সাথে একটা নেচারের কোনো সম্পর্ক নাই আর কি। আবার ডিফারেন্ট টাইপস অফ ভ্যাট রেটও হইতে পারে, তো এইটার সাথে একটা মিলাইলে তো হবে না। যেমন সিমিলার এবং আইডেন্টিক্যালের মধ্যে যদি ডিফারেন্সটা বলতেন। সিমিলার এবং আইডেন্টিক্যালের মধ্যে ডিফারেন্স যদি বলি, সিমিলার বলতে বোঝাচ্ছে যেমন আপনার একই নেচার। যেমন আমি আমাদের ক্ষেত্রে বললাম যে আমাদের হোটেল বিজনেস, তো আমাদের ওয়েস্টিন, হানসা, শেরাটন, এটা সিমিলার বিজনেস আর কি। হ্যাঁ, আর আইডেন্টিক্যাল আর সিমিলার আসলে পরিপূরক শব্দ আর কি। হ্যাঁ, আপনার এই জন্য কিন্তু অর দিয়ে বলা হয়েছে আর কি। হ্যাঁ, সিমিলার অর আইডেন্টিক্যাল আর কি। হ্যাঁ, আমি যতটুকু বুঝি। এর বাইরে আমি যদি আর একটু দেখি, আপনার এখানে এখানে যেটা বলা হয়েছে, 5 নম্বর সেকশনে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি 2 বা ততোধিক স্থান হইতে অভিন্ন বা সমজাতীয় পণ্য বা সেবা বা উভয় সরবরাহ সংক্রান্ত অর্থনৈতিক কার্যক্রমের সকল হিসাব নিকাশ, কর পরিশোধ ও রেকর্ডপত্র কেন্দ্রীয় ইউনিটে সংরক্ষণ করেন, তাহলে নির্ধারিত শর্ত পদ্ধতি তিনি হিসাব নিকাশ সংরক্ষণে উক্ত ঠিকানায় একটি মূসক নিবন্ধন গ্রহণ করিতে পারবেন। এখন হচ্ছে একটা হলো অভিন্ন, আর একটা হচ্ছে হলো সমজাতীয়। এখন অভিন্ন মানে কি? অভিন্ন মানে কোন রকম কোনো ডিফারেন্স নাই, মানে সেম। একটা হলো, আমি আরেকটা যদি এক্সাম্পল দেই, যেমন আমাদের ক্ষেত্রে হচ্ছে এটা আইডেন্টিক্যাল, কারণ আমি একটু ভুল বলেছি, কারণ আমার এইটা হোটেল বিজনেস, ওইটা হোটেল বিজনেস। আর সিমিলার তেমন সিমিলারটা হচ্ছে ধরেন যে আমি প্লাস্টিকের বোর্ড তৈরি করি, আবার আমি প্লাস্টিকের ধরেন যে বালতি তৈরি করি, অথবা আমি হলো প্লাস্টিকের আরো কিছু প্রোডাক্ট তৈরি করি, এরকম। বা আমি যদি স্যামসাং এর কথা বলি, স্যামসাং মনে করেন, বা ওয়ালটনের কথা বলি, তারা ইলেকট্রনিক্স গুডস তৈরি করতেছে, সেটার ভিতরে এসি আছে, ফ্রিজ আছে, আপনার হচ্ছে হলো মোবাইল আছে, এগুলো হচ্ছে হলো সিমিলার নেচার ইলেকট্রনিক গুডস এর সংজ্ঞার মধ্যে পড়ে। আর আইডেন্টিক্যালটা হচ্ছে হলো একদম অভিন্ন, তার মানে যেমন আমাদের ক্ষেত্রে যদি বলি, আমার কিন্তু সব ক্ষেত্রে একই সার্ভিস দিচ্ছেন। আমি কি ক্লিয়ার করতে পেরেছি?
জি স্যার, তাহলে আরএফএল এর ক্ষেত্রে আমরা প্রোডাক্ট গুলোকে সিমিলার নেচার বলতে ওটাকে পারি। আমি সিমিলার নেচারের বলছি আর কি, হ্যাঁ। আর আইডেন্টিক্যালটা হচ্ছে অভিন্ন আর কি। জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে এটা আমরা অলরেডি দেখেছি, তারপর একটু বলি যে কিছু কিছু ক্ষেত্রে ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশনের কথা বলা আছে, যেখানে ছিল একটা কোশ্চেন ছিল স্যার। কি বলেন প্লিজ। স্যার আগের পৃষ্ঠায় দেখলাম যে যদি ওন কনজিউমেবল প্রোডাক্ট হয়, একটা প্রোডাক্ট আমি আমার কোম্পানিতে ইউজ করছি, আমার কোম্পানিতেই এটা ম্যানুফ্যাকচার করা হয়, সেক্ষেত্রে এটা কি ভ্যাট আমার আসবে? আপনি আবার বলুন, আপনি কি করেছেন? আমার কোম্পানিতে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছি, ফিনিশ গুডস হয়ে গেছে, এখন ওটা আমার এমপ্লয়ীদের সুবিধার্থে ওটা আবার কনজিউম করছি আমরা নিজেরাই, ধরেন যে কোনো কারণে হয়তো, সেক্ষেত্রে কি আমার ওই ভ্যাট ট্রিটমেন্টটা কি রকম হবে? আপনি প্রডিউস করেছেন, আবার আপনি ওখানে কনজিউম করেছেন, সেখানে তো কোনো আউটপুট ভ্যাটের কোনো ইস্যু নাই। ভ্যাটের এখানে কোনো অ্যাপ্লাই হবে না আপনার এখানে ভ্যাটের কোনো ইমপ্লিকেশন না, রাদার আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্যান্সেল হবে। কারণ কিন্তু স্যার যদি আমি পার্সোনাল ইউজ করি তাহলে তো আমার এটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে দেখাইতেছে। আমি তো সেটা শেষ করতে দেন আমাকে। পার্সোনাল ইউজের আইনে বলা আছে, যদি কোম্পানি যদি কোনো বেনিফিট দেয় কোনো এমপ্লয়িকে পার্সোনাল ইউজের জন্য হোক বা যে কোনো পারপাসে হোক, সেক্ষেত্রে সেটার উপর আপনাকে আপনার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে বা ভ্যাটটা পে করতে হবে। কিন্তু উনি কিন্তু এক্সাম্পলটা ডিফারেন্টলি দিয়েছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যদি কোনো প্রোডাক্ট আপনি মনে করেন যে ইন হাউস প্রডিউস করে আপনি ইন হাউসে কনজিউম করেছেন, কিন্তু ওই প্রোডাক্টটা আপনি কিনেছিলেন আপনি আউটসাইড সেলস এর জন্য, ওটারই একটা অংশ আপনি ইউজ করে আপনি ইন হাউসে আপনি সেটা কনজিউম করছেন, তাহলে ওইটা প্রপোর্শনেটলি আপনাকে ইনপুট ট্যাক্স ক্রেডিট ওখানে আপনাকে ক্যান্সেল করতে হবে। কথার কথা, আপনি 100 টাকার প্রোডাক্ট কিনলেন, সেই প্রোডাক্টটা কিনে আপনি ওইটা 200 টাকায় সেল করার কথা ছিল, এখন আপনি কস্ট অফ গুডস সোল্ডে 100 টাকার ভিতরে 80 টাকার প্রোডাক্ট ইউজ করেছেন, বাকি 20 টাকার প্রোডাক্ট আপনি ইন হাউস ইউজ করেছেন, তাহলে আপনি কিন্তু 80 টাকার জন্যই ভ্যাট ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়ার জন্য এলিজিবল, বাকি 20 টাকার জন্য কিন্তু আপনি ভ্যাট ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন না। এটা আপনাকে এটা কি করতে হবে, এটা একটা সূত্র আছে, ওই সূত্রে ফেলে আপনাকে এটাকে এক্সেম্পটেড সেলস বা যাই বলেন না কেন সেটাকে আপনাকে ইনপুট ট্যাক্স ক্রেডিটটাকে এখানে মাইনাস করতে হবে। ওন কনজিউমের কি কোনো আছে, এরকম কোনো আইন কি আছে? ওন কনজাম্পশন হলেও আপনার এটা ভ্যাট আপনাকে দিতে হবে। আপনি যদি কোনো এমপ্লয়িকে ওন কনজাম্পশন বলে, কোম্পানি যদি ওন কনজাম্পশন করে বা কোম্পানি যদি কোনো এমপ্লয়িকে কোনো বেনিফিট দেয় ফ্রি বা কনসেশনাল রেটে, তাহলে তার উপর ভ্যাট প্রযোজ্য হবে, সেটার উপর ভ্যাট দিতে হবে। থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, যেমন আমি আরেকটা এক্সাম্পল দেই, যেমন আচ্ছা সব এক্সাম্পল তো আমাদের ক্ষেত্রে হচ্ছে, আবার বলবেন যে স্যার শুধু নিজেদের এক্সাম্পল দেয়। তারপর একটু বলি যে ধরেন যে আমাদের ক্ষেত্রে একটা প্রভিশন আছে যে কোনো এমপ্লয় যদি কোনো কেক নেয় তাহলে 50% ডিসকাউন্ট পাবে, অথবা সে যদি কোনো ফুড কনজিউম করে সে 50% ডিসকাউন্ট পাবে। তাহলে আমার যদি একটা ডিনারের প্রাইস হয় 5000 টাকা, আমি 2500 টাকায় পাচ্ছি, কিন্তু ভ্যাট কিন্তু আমাকে 5000 টাকার উপরে দিতে হচ্ছে, কারণ এটা ফেয়ার মার্কেট প্রাইস হচ্ছে 5000 টাকা। এরপর আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি যে আমার ফ্যাক্টরি 1-এ আমি মোবাইল ফোন আমি তৈরি করি, আর ফ্যাক্টরি 2-তে আমি টেলিভিশন তৈরি করি, আমার বর্তমানে ইউনিট রেজিস্ট্রেশন আছে। এই ফিনিশ গুডসটা আমার সেন্ট্রাল ডিপোতে যায়, সেন্ট্রাল ডিপো থেকে আমার 3টা আমার ডিপো আছে, ডিপো 1, 2, 3-তে যায়। কোশ্চেন হচ্ছে এই যে ডিপো সেন্ট্রাল ডিপো থেকে আমার 3টে ডিপোতে গেল, এরপরে এই ডিপোগুলোর সব পুরো বুকস অফ অ্যাকাউন্টস এবং রেকর্ডস যদি আমি সেন্ট্রালি মেনটেন করি তাহলে আমি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেব, আর আমি যদি সেটা না করে আমি সেপারেটলি মেনটেন করি তাহলে আমি ইউনিট রেজিস্ট্রেশন নেব। স্যার ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এরপরে এটা অলরেডি আলোচনা। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন না প্লিজ। স্যার 2 or more ফ্যাক্টরি বলা হয়েছিল ওই জায়গায়, ম্যানুফ্যাকচারিং যদি আমি একটা ফ্যাক্টরি থেকে করি তাহলে কি আমি এটা ছিল ওইটা